কি অবস্থা তোমাদের সবার? শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ কিনা? অডিও ভিডিও সব কিছু ওকে কিনা একটু জানাই দাও। আমরা চাচ্ছিলাম যে সবাইকে নিয়ে একটু শুরু করি 5-7 মিনিট পরে, কারণ নর্মালি প্রথম ক্লাস তো অনেকের অনেক কিছু জানা বোঝার ব্যাপার আছে। তো ইচ্ছা ছিল যে সবাই আমরা একসাথে শুরু করব, যদি 5 মিনিট পরে হয় নো প্রবলেম। আওয়াজ কম শুনতে পাচ্ছ কিনা, ক্লিয়ার কিনা এটা বলো, তাইলেই হবে। আচ্ছা, খুলনা থেকে একজন ক্লাস করছে বলতেছে, ওকে। আমরা তো আশা করব তোমরা সারা দেশ থেকেই আছো কম বেশি করে, যেহেতু অনলাইন প্রসেস এটা, তাই না? আমরা শুরু করব। তোমাদের আজকে হবে বাংলা প্রথম পত্র। আজকে কি বার? রবিবার। সোমবার, মঙ্গলবার, বুধবারে হবে হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। এর মধ্যে আজকে আমরা পড়ব হচ্ছে অপরিচিতা। আর তার থেকে বড় কথা যেটা, সেটা হলো তোমাদের যখন এইচএসসি পরীক্ষা হবে, তোমরা হচ্ছে 25-এর এসএসসি পরীক্ষার্থী, তাহলে 26-27 সালে তোমরা এইচএসসি দিতে যাচ্ছ, তোমাদের তো ফুল সিলেবাস। আমরা ফুল সিলেবাসে আলোচনা করব ইনশাল্লাহ। বোঝা গেছে কথা? তো এখানে একটু কথা আছে, তোমাদের পাঠক্রম তোমাদের কলেজ শুরু হয়ে যাওয়ার পরে চেঞ্জ হয়ে যেতে পারে, টপিক চেঞ্জ হইতে পারে, হ্যাঁ, কমতে বাড়তে পারে, বলা যায় না। সেটার উপরে নির্ভর করে আমরা পরবর্তীতে আমাদের যে কোর্স প্ল্যান আছে, প্রয়োজনে সেখানে ইতিবাচক পরিবর্তন যদি দরকার হয় সেটা আমরা আনবো। এটা মাথায় রাখবা, আজকে ঘোষণা দিয়ে দিলাম। যেহেতু অফিসিয়ালি তোমাদের এখন পর্যন্ত শুরু হয়নি, তো আবার শুরু হইলে অনেক সময় চেঞ্জ হয়। যেমন ধরো এবছর যারা এসএসসি পরীক্ষা দিবে, সরি এইচএসসি, আগামী 26 তারিখ থেকে যাদের পরীক্ষা, এবছর 25-এ যারা দিবে, তাদের 52 দিনগুলো নামে যে লেখাটা আছে তোমাদের বইতে খুঁজে দেখতে পারো চাইলে, এখনো আছে কিনা। 52 দিনগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা লেখা ছিল, অসমাপ্ত আত্মজীবনী থেকে নেওয়া। এই 52 দিনগুলো লেখাটা সিলেবাসে ছিল ফ্রম দ্য ভেরি বিগিনিং। কিন্তু এই কয়দিন আগে, এই মাস কয়েক হলো, শিক্ষা বোর্ড থেকে একটা ঘোষণা আসছে যে এটা থেকে পরীক্ষায় প্রশ্ন করা হবে না। মানে সিলেবাসে থাকার পরেও শেষ মুহূর্তে এসে বলা হয়েছে এটা সিলেবাসে নাই। তো নানান কিছু ঘটে নানান সময়। তো আমরা ধরে নিচ্ছি যে যে সিলেবাসটা এক্সিস্টিং আছে এটা তোমাদের সিলেবাস হিসেবে কন্টিনিউ হবে। তবে এখানে যদি কোনো পরিবর্তন আসে সে অনুযায়ী আমরা আমাদেরকে চেঞ্জ করে নেব। ওকে, সাউন্ড একটু বাড়াই দিলে ভালো হয়। পিসি সাউন্ডটা ভাই একটু বাড়াই দেন। আমার গলার সাউন্ড যেমনটা আছে এমনটাই তো থাকবে। ওকে, তো সাউন্ড তো ফুললি দেওয়া আছে। আর তার থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যদি এমন হয় যে সাউন্ডটা ক্লিয়ার আছে, তাহলে সাউন্ড বেশি হওয়ার জন্য তোমরা ব্যস্ত হবে না। ক্লিয়ার থাকলে আমার ধারণা কাজ চলার কথা। আর তাছাড়া তোমার ডিভাইসের ইয়াটা যেটা আছে, সাউন্ড যেটা আছে, সেটাও তুমি চাইলে একটু চাইলে হচ্ছে চাইলে চেক করে নিতে পারো। হ্যাঁ, তোমার ডিভাইসটা একটু দেখো, ওখানে যদি প্রয়োজন হয় সাউন্ড একটু বাড়ায় দিবা। আসো আমরা শুরু করব অপরিচিতা দিয়ে। এটা তোমাদের বইতে থাকা একদম শুরুর দিকের একটা গল্প। হ্যাঁ, আজকের টপিক যেটা, সেটা হচ্ছে বাংলা প্রথম পত্রের অপরিচিতা। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এটা অত্যন্ত উচ্চমানের রোমান্টিক একটা গল্প, বুঝছো, প্রেমের গল্প। এখন আবার অনেকে এসে বলবে ভাইয়া প্রেমের কথা কোয়েন না ক্লাসে, বিলাসীটা প্রেমের গল্প, বলবে প্রেমের কথা কোয়েন না ক্লাসে। তাহলে আমি বলবো তুই পড়িস না ইন্টারমিডিয়েটে, তুই অন্য কিছু কর। মাদ্রাসার সিলেবাসেও তো এই গল্পগুলো আছে। আর প্রেমের গল্প পড়ার অর্থ কি? প্রেমের গল্প পড়ার অর্থ কি এই যে আমার গল্প পড়া শেষ হয়ে গেলে, ক্লাস শেষ হয়ে গেলে তুই বাইরে যা মেয়েদেরকে টিচ করবি, তুই প্রেম করবি, এর অর্থ এই না। প্রেম জীবনের অংশ। মানুষের জীবনে অনেক কিছু আছে, তার মধ্যে প্রেম একটা। এখন প্রেমে কোনো সমস্যা নাই, প্রেম করার সিস্টেম যেটা, তরিকার মধ্যে সমস্যা আছে। কিভাবে তুমি করতেছো তার মধ্যে প্রবলেম। আমি কি বুঝাতে পারছি কিনা? যেমন ধরো মোবাইল ফোন একটা ডিভাইস, তুমি এটাকে কিভাবে ব্যবহার করতেছো তার উপর ডিপেন্ড করতেছে তোমার লাইফে এটার কি রকমের ফিডব্যাক আসবে। সো প্রেম একটা বিষয়, মানুষের জীবন, একটা ফ্যাক্ট। ডিপেন্ড করতেছে তুমি কিভাবে সেটাকে অপারেট করতেছো তার উপর তোমার লাইফে কল্যাণ আসবে না অকল্যাণ আসবে। হুদাই এখানে মুফতি সাইজো না ভাইয়া প্রেমের গল্প বলেন না। আমি জানি আমার জ্ঞান দেওয়ার পরে তুমি কোন সাইটে ভিজিট করো, আমি জানি চান্দু, সো আমারে বুঝাইতে আসবে না। আমি অন্যান্য ক্লাসের অভিজ্ঞতা থেকে আগেই বলে দিলাম, কারণ আমি জানি এমন পরিস্থিতি আমি দেখছি আগেও। আয়সা একটা বিশাল আল্লাহওয়ালা মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ভাইয়া প্রেমের গল্প বলবেন না, হারাম। তো তুই এই জ্ঞান যে আমার দিতে আসস, তুই নিজে ঠিক আছস? বুঝাইতে পারছি? So, এসব না ভাইয়া, এটা তোমার গল্পে আছে, তোমার সিলেবাসের বিষয়, তোমার পরীক্ষা দিতে হবে এটার উপরে, তোমাকে জানতে হবে। আমি বলেই দিছি এটা কিভাবে তুমি অপারেট করছো, প্র্যাকটিস করছো তোমার লাইফে, তার উপরে পাপ পুণ্য নির্ধারিত হবে। দ্যাটস ইট। ওকে,
এখন আসো আমরা রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলবো। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7 মে জন্মগ্রহণ করেছিলেন, 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু বাংলা এবং খ্রিস্টীয় সাল দুইটাতে তোমরা মনে রাখবা। আর মনে রাখবা যে হচ্ছে এই যে এটা আমরা বলছি 1861 খ্রিস্টাব্দ, অনেকে কিন্তু তোমরা এটাকে ইং বলো, ইং বা ইংরেজি। ইং বলতে কোনো শব্দ নাই, ইংরেজি সাল বলতে কোনো সাল হয় না, এটা খ্রিস্টীয় সাল। যীশু খ্রিস্ট বা জেসাস যাকে বলেন খ্রিস্টানরা, আমরা বলি হচ্ছে ঈসা আলাইহিসসালাম, ওনার যখন জন্ম হয়েছিল ওনার জন্মের বছর থেকে একটা বছর গণনা শুরু হয়, এটাই হচ্ছে খ্রিস্টীয় বছর। বুঝতে পারছো, এটাই খ্রিস্টীয় বছর, এই জন্য খ্রিস্টাব্দ। আমরা মুসলমানরা কোনো কোনো সময় দেখবা অনেক মাদ্রাসার ক্যালেন্ডারে লেখা থাকে ইসাই, দেখবা এখন লেখা আছে 2025 ইসাই, এমন লেখা থাকবে। ইসাই মানে ইসাই সাল, তো যেটা ইসাই ওইটাই খ্রিস্টাব্দ, একই জিনিস। অব্দ শব্দেরও তো বছর, খ্রিস্ট আর অব্দ দুটাকে যোগ করে দিলে হয় খ্রিস্টাব্দ, মানে খ্রিস্টের বছর। বুঝতে পারছো, অনেকে দেখবা ইসাই সাল এটা ব্যবহার করে, এটাও করা যাবে, কিন্তু ইংরেজি সালে এই কথার কোনো ভিত্তি নেই, ইংরেজি সাল বলতে কোনো সাল হয় না, মনে থাকবে। এরপরে আসো কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে ওনার জন্ম, মারা গেছেন 1941 খ্রিস্টাব্দের 7 আগস্ট, যেটা 1347 বঙ্গাব্দের 22শে শ্রাবণ। এটা জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতেই। ছদ্মনাম হলো ভানু সিংহ। ওনার ছদ্মনাম একটা না, ওনার ছদ্মনাম প্রায় 9-10টার মতো। মনে রাখবা ছদ্মনাম নেয়ার কারণ হচ্ছে দুইটা। এক নম্বর কারণ যেটা সেটা হচ্ছে হুদাই, কোনো কারণ নাই, এমনি নেয়। আর 2 নম্বর কারণ যেটা সেটা হচ্ছে সিচুয়েশন ডিমান্ড। যারা আমার ক্লাস আগে করেছো কোনো না কোনো ক্লাসে, যদি রিলেভেন্টলি এসে থাকে আমি হয়তো আলোচনা করে দিছি। কবি সাহিত্যিকরা যে কারণে ছদ্মনাম নেন তার দুইটা কারণ, একটা হচ্ছে হুদাই আর একটা হচ্ছে সিচুয়েশন ডিমান্ড। এখন আবার আরেক দল প্রশ্ন করবে, ভাইয়া আমরা যে কবি পরিচিতি পড়তেছি এখান থেকে কি পরীক্ষায় প্রশ্ন আসবে? প্রথম উত্তর হলো পরীক্ষায় প্রশ্ন আসে, আসবে, অ্যাডমিশন টেস্টেও আসে, আসবে, এটা হচ্ছে প্রথম প্রথম কথা। আর দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে তুমি কেবল পরীক্ষা পাশ করার জন্যই পড়ো না। তোমার একান্তই যদি উদ্দেশ্য থাকে পরীক্ষা পাশ করা, তাহলে তোমার সাথে আমার কথা বলে খুব একটা লাভ হবে না। আমি বলেই দিছি পরীক্ষায় প্রশ্ন আসে। এখন হুদাই মানে কি আর সিচুয়েশন ডিমান্ড মানে কি? তুমি যদি সিচুয়েশন ডিমান্ড বুঝো তাহলে হুদা কেমনে এটা বুঝবা। যেমন ধরো তুমি 9-10-এ পড়ে আসছো একটা বিখ্যাত কবিতা, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, মনে করে দেখো, শামসুর রহমানের লেখা। এখন তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার মধ্যে শামসুর রহমান লিখছে যে আমাদের এত রক্ত, এত আত্মত্যাগ, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। এই যে এত ত্যাগ, এত রক্ত, এত কিছু আমরা দিলাম, তারপরে লাস্টে এসে বলছে এই বাংলায় দামামা বাজিয়ে দিক বিদিক তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। অর্থাৎ দাবি করেছেন স্বাধীনতাকে আসতেই হবে। আমার কোশ্চেন হলো 1971 সালে কোন একজন কবি মুক্তিযুদ্ধের সময় যখন বাংলাদেশটা অবরুদ্ধ পাকিস্তানিদের দ্বারা, তখন যদি কেউ কবিতার মধ্যে বলে যে তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা, পাকিস্তানিরা তারা যদি খুঁজে পায় যেটা কাবাব বানায় ফেলবে না? এই জন্য তিনি নিজের নাম লুকাইছেন। লুকায়া শামসুর রহমান যে ছদ্মনাম ব্যবহার করেছিলেন পত্রিকায়, ওই ছদ্মনামটা ছিল হচ্ছে মজলুম আদিব। বুঝতে পারছো কথাটা? উনি পত্রিকায় কবিতাগুলো প্রকাশ করেছিলেন মজলুম আদিব ছদ্মনামে। 72 সালে যখন স্বাধীন বাংলাদেশে বই আকারে বের হয় তখন আর মজলুম আদিব তিনি ব্যবহার করেননি, তখন শামসুর রহমান ব্যবহার করেছেন সরাসরি। আর এর আগে পরিস্থিতির কারণে তিনি নিজের নাম লুকায়া ব্যবহার করেছেন মজলুম আদিব। ইটস কল্ড সিচুয়েশন ডিমান্ড ম্যান। শরৎবাবু তার একটা বিখ্যাত প্রবন্ধ আছে, প্রবন্ধের নাম হচ্ছে নারীর মূল্য। এই নারীর মূল্য প্রবন্ধের মধ্যে তিনি মেয়েদের পক্ষে বিশাল শক্তিশালী বক্তব্য দিয়েছেন। এখন শরতের জীবনকাল আর বেগম রোকেয়ার জীবনকাল একই। তুমি যদি শরৎ আর বেগম রোকেয়ার জীবনকালকে দেখো, আমি তোমাকে একটু পাশাপাশি দেখাই, দেখো বুঝো কিনা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মাইছেন 1876 সালে আর মারা গেছেন 1938 সালে। আর রোকেয়া, এটা তো এক বোঝা যাচ্ছে রে। আর বেগম রোকেয়া কখন জন্মাইছেন কখন মারা গেছেন দেখো তো। রোকেয়া জন্মাইছেন 1880 সালে, মারা গেছেন 1932 সালে। এখন দুজনে কি একই টাইমের মানুষ না? 100% সমসাময়িক। তো যে টাইমে বেগম রোকেয়া মেয়েদের জন্য প্রচুর সংগ্রাম করতেছে, তাদের শিক্ষিত করার জন্য, তাদের অধিকারের জন্য প্রচুর কথা বলতেছে, সমাজে বড় বড় বাধার মুখোমুখি হচ্ছে, ওই টাইমে শরৎবাবু মেয়েদের পক্ষে কলম ধরলেন। এখন রোকেয়া মেয়ে হয়ে মেয়ের পক্ষে কথা বলে নানান বিপদে পড়ছে। তো শরৎবাবু বুঝলেন যে আমি হলাম পুরুষ মানুষ, আমি দুইটা সিচুয়েশন ফেস করতে পারি, হয় আমাকে মানুষ ট্রল করবে, আদারওয়াইজ আমাকে অপবাদ দিবে বিভিন্নভাবে।
সো তিনি কি করলেন, এই নারীর মূল্য প্রবন্ধ যেটা, যে পুরুষ হয়ে নারীর পক্ষে কথা বলে তিনি সমাজের মানুষের কথার ভয়ে নারীর মূল্য নিজের নাম লুকায়া অনিলা দেবী এই নামে প্রকাশ করে দিয়েছিলেন। অনিলা দেবী সম্পর্কে শরৎবাবুর আপন বড় বোনের নাম। উনি মহিলার নামে লেখা, মহিলাদের জন্য লেখা প্রবন্ধ প্রকাশ করেছিলেন নিজের নাম লুকায়া। এটার নাম হচ্ছে সিচুয়েশন ডিমান্ড। তাহলে হুদাই কোনটা? হুদাই হলো এরকম কোনো সিচুয়েশন ডিমান্ড নাই, কিন্তু উনি ঢং করে করে নাম নিছেন। যেমন বলাই চাঁদ মুখোপাধ্যায় নাম নিছেন বনফুল, হুদাই। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে ভানুসিংহ, যেটা রবি আর যেটা ইন্দ্র, তোমরা জানো এই রবি শব্দের অর্থ হচ্ছে সূর্য, তো সূর্যের একটা সমার্থক শব্দ হচ্ছে ভানু। আবার এই ইন্দ্র শব্দের অর্থ হচ্ছে রাজা, তো পশুদের রাজা যেটা সেটা হচ্ছে সিংহ। দ্যাট মিনস যেটা রবীন্দ্র সেটাই হচ্ছে ভানু সিংহ। বুঝছো কিনা? এর বাইরে তার আরো 8-9টা ছদ্মনাম আছে, শুনে রাখো। আন্নাকালী পাকড়াশি, নবীন কিশোর শর্মন, দিকশূন্য ভট্টাচার্য, অকপরচন্দ্র ভাস্কর, ষষ্ঠীচরণ দেব শর্মা, বাণী বিনোদ, বিদ্যা বিনোদ, শ্রীমতী মধ্যমা, শ্রীমতী কনিষ্ঠা, এগুলো তার নাম। আর তোমার কি ধারণা যে তার এরকম সিচুয়েশন ডিমান্ড হয়েছিল? হুদাই। তাহলে কবি সাহিত্যিকেরা কেন ছদ্মনাম নেন? বুঝছো না বুঝো নাই? বলো 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 বলো। ওকে, থ্যাংক ইউ। এখন আসো আমরা পরের অংশ নিয়ে আবার কথা বলি। এগুলো মাথায় রাখবা। তুমি সামনে অ্যাডমিশন দিচ্ছ, অ্যাডমিশন হচ্ছে মনে করে হাসরের ময়দানের মতো বিশাল কঠিন লড়াই। প্রতিটা তথ্য তোমার জন্য ইম্পর্টেন্ট, আজকে থেকে ইম্পর্টেন্ট। এরপর প্রথম প্রকাশিত বা কবিতা, প্রথম রচিত কাব্য, প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, প্রথম প্রকাশিত উপন্যাস, প্রথম প্রকাশিত ছোট গল্প, এগুলো তুমি তোমার নিজ দায়িত্বে মুখস্থ করে ফেলাবা। একদম প্রথম যে কবিতাটা আসে সেটা হিন্দুমেলার উপহার, আর প্রথম যে কাব্য আসে, কাব্য মানে কবিতার বই, মনে রাখবা। কাব্য শব্দের অর্থ হচ্ছে কবিতার বই। এই কাব্য বা হচ্ছে কাব্যগ্রন্থ বা হচ্ছে তোমার কবিতার বই, সব একই অর্থ দেয়, মনে রাখো। তবে এই কাব্য কথাটা আবার কোনো কোনো সময় খুব বৃহত্তর অর্থে, ব্যাপক অর্থে ব্যবহার হতে পারে। যেমন আমি বললাম সোনার তরে, এটা কাব্য, মানে সোনার তরে একটা বইকে বুঝাইছি। আবার যদি বলি রবীন্দ্র কাব্য আমার পছন্দ, রবীন্দ্র কাব্য বলতে এখানে রবীন্দ্রনাথের সব কবিতা। রবীন্দ্র কাব্য আমার পছন্দ, নজরুলের কাব্য আমার পছন্দ, এটা মিন করা হচ্ছে নজরুলের সমস্ত কবিতা। সো কাব্য কথাটার একটা বিশাল ওয়ার্ড, একটা বিশাল অর্থ আছে যদি তুমি ইউজ করো তখন। আদারওয়াইজ কাব্য, কাব্যগ্রন্থ, কবিতার বই সব সেম নাম, সেম জিনিস। এরপরে প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবি কাহিনী, এখানে আবার দেখো এই যে কাব্যগ্রন্থ আর কাব্য তো একই অর্থে ব্যবহার হয়েছে। রচিত, প্রথম লিখেছেন বনফুল, কিন্তু প্রকাশিত করেছেন কবি কাহিনী, এটা মাথায় রাখবা। আর প্রথম যে উপন্যাস বেরোয়েছিল সেটা বউ ঠাকুরানীর হাট। ওনার সব মিলে 12টা উপন্যাস আছে, আমরা একটু পরে দেখাবো। তার মধ্যে প্রথমটার নাম বউ ঠাকুরানীর হাট, আর প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম হচ্ছে ভিখারিণী। তোমাদের বই থেকে নেওয়া উত্তর এটা। এটা 16 বছর বয়স উনি লিখছিলেন। এরপরে সর্বশেষ ছোট গল্পের নাম মুসলমানের গল্প, প্রথম নাটক যেটা সেটা বাল্মীকির প্রতিভা। নোবেল পুরস্কার পাইছিলেন গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যের কবিতার সমন্বয়ে স্বনদিত সং অফ ফরেংস বইটার জন্য 13 সালে এশীয়দের মধ্যে প্রথম। প্রশ্ন হচ্ছে, ভাইয়া আমরা সবাই পড়ে আসছে গীতাঞ্জলি বইয়ের জন্য, আর এখানে এত বড় কথা লিখলো, তাহলে আমরা বুঝবো কি? তুমি যেটা বুঝছো সেটা আমি তোমার বলি, ভালো মতো বুঝো। গীতাঞ্জলি একটা বাংলা বই, আর সং অফ ফরেংস একটা ইংরেজি বই। হ্যাঁ, এখন গীতাঞ্জলি কথাকে তুমি যদি সন্ধি করো তাহলে হবে গীত যোগ অঞ্জলি সমান সমান কি হবে? সমান সমান হবে হলো গীতাঞ্জলি। আচ্ছা, এই গীত শব্দের অর্থ হচ্ছে গান, সং। অফারিংস আর অঞ্জলি দুইটা হচ্ছে সমার্থক, অফারিংস। অঞ্জলি মানে হচ্ছে, আমার হাতের দিকে তাকাও, এই যে আজলা, এই দুইটা হাতকে এরকম করে ধরলে এটার অঞ্জলি বলে। অনেক সময় টিউবওয়েল চাপ দিয়ে আমরা পানি হাতে নিয়ে পান করছি না, এটাকে বলা হয় আজলা বা অঞ্জলি ভরে পানি পান করা। তো অঞ্জলি আমাদের মুসলমানদের জন্য মোনাজাতের একটা ভঙ্গি, আমরা এরকম করে মোনাজাত করি। হিন্দুরা ঠিক এভাবে না ধরলেও তারা এরকম করে ধরে, বা বৌদ্ধরা কাছাকাছি লেভেলের, অর্থাৎ হাত একত্র করে নিয়ে আসাটাই হচ্ছে মূলত অঞ্জলি। ওকে, তো অঞ্জলি মানে হচ্ছে প্রার্থনা করা বা মোনাজাত দেওয়া, এমন কিছু একটা মিন করে। দ্যাট মিনস গীতাঞ্জলি শব্দের অর্থ হচ্ছে প্রার্থনার গান। ঠিক এটাকে ইংরেজিতে বললে হয় সং অফারিংস। মজার বিষয় যেটা সেটা হচ্ছে
এই গীতাঞ্জলির মধ্যে সব মিলে 157টা কবিতা আছে, আর এখানে আছে হচ্ছে 103টা। এখন তুমি হয়তো মনে করতে পারো ভাইয়া গীতাঞ্জলির 157টা থেকে হয়তো বা ফিল্টার করে বেছে বেছে 103টা করা হয়েছে। না, এই 103টার মধ্যে গীতাঞ্জলি থেকে নেওয়া হয়েছে হলো 53টা, আর বাকি 50টা নেওয়া হয়েছে অন্যান্য বই থেকে। বুঝছো? গীতাঞ্জলির নামে হুবহু ইংরেজি নাম ঠিক আছে, গীতাঞ্জলি থেকে নিছে ম্যাক্সিমাম, আর বাকিগুলো নিছে হচ্ছে অন্যান্য বই থেকে। বলাকা, চৈতালি, খনিকা, কণিকা, হ্যাঁ, শিশু, এসব বই থেকে আলাদা আলাদা করে কোথাও থেকে 10টা, কোথাও 5টা, কোথাও 3টা, এরকম করে আরো কিছু বই থেকে নেওয়া হয়েছে বাকি 50টা। এই সব মিলে হচ্ছে সং অফারিংস। তাহলে সং অফারিংস যেটা, নামের দিক থেকে গীতাঞ্জলি আর সং অফারিংস সেম জিনিস, কিন্তু বাস্তবতায় হচ্ছে যেটা গীতাঞ্জলি সেটা হুবহু সং অফারিংস না। গীতাঞ্জলি এবং আরো অন্য অন্য বই মিলে আরেকটা ইংরেজি বই হয়েছিল, নাম সং অফারিংস, তিনি নিজে অনুবাদ করেছিলেন, এবং নোবেল যখন তিনি পান তখন তিনি পাইছেন সং অফারিংস এর জন্য। এটা হচ্ছে ব্যাখ্যা, এটা মাথায় রাখবা। বুঝছো কথা? ক্লিয়ার? ওকে, এখন আসো, নাইটহুড বা স্যার উপাধি পাইছিলেন এবং সেটা বর্জনও করছিলেন পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে। নাইট, এটা হচ্ছে ইংরেজি বানানটা দেখলে বুঝতে পারবা, KNIGHT, নাইট। এই নাইট একটা অভিজাত উপাধি, ব্রিটিশ রাজ পরিবার থেকে দেয়। যিনি নাইট উপাধি পাবেন তার নাম বলার আগে বলতে হবে স্যার। বাংলাদেশে ফজলে হাসান আবেদের নাইট উপাধি আছে, সুতরাং তিনি একজন স্যার। তো উনি নিজেও কি করছিলেন, নাইটহুড উপাধি পাইছিলেন, কিন্তু পরবর্তীতে পাঞ্জাবে, ভারতের পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে স্বাধীনতার জন্য সংগ্রাম করা কয়েকশো মানুষকে ইংরেজরা গুলি করে মেরে ফেলে। এই অন্যায় হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি নাইটহুড উপাধি, ইংরেজের উপাধি বর্জন করছিলেন। এরপরে ব্রজবলি ভাষায় রচনা করেন ভানুসিংহ ঠাকুরের পদাবলী। এটার একটু ব্যাখ্যা দরকার হবে। ব্রজবলি একটা আর্টিফিশিয়াল ভাষা, এটা হচ্ছে বাংলা ভাষা আর বিহারের মিথিলা অঞ্চলের মৈথিলি ভাষা, এই দুইটা ভাষা মিলে একটা আর্টিফিশিয়াল ভাষা হচ্ছে ব্রজবলি। বাংলার কাছাকাছি, পুরোপুরি বাংলা না, ওখানে বাংলা শব্দও আছে, বিহারের মৈথিলি শব্দও আছে, মৈথিলিও বাংলার কাছাকাছি একটা ভাষা, দুইটা মিলে আরেকটা ভাষা, এটার নাম ব্রজবলি। এই ভাষায় তিনি ভানুসিংহ ঠাকুরের পদাবলী লিখছিলেন। পদাবলী মানে হিন্দু ধর্মে রাধা আর কৃষ্ণের প্রেম নিয়ে যত কথা আছে, যত কবিতা আছে, এগুলোকে পদাবলী বলে। আর জাতীয় সঙ্গীত নিয়ে যে তথ্য আছে, তাসের দেশ পাশের দেশ, এগুলো মুখস্থ করে ফেলাবা। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থের নাম, রবীন্দ্রনাথ ঠাকুরের সব মিলে কাব্যগ্রন্থ হচ্ছে 56টা। তো 56টাকে তুমি মনে রাখতে পারবা? সম্ভব। এর মধ্যে ম্যাক্সিমাম বা ভালো জিনিস যেগুলো আছে, যেগুলো থেকে বেশি বেশি পরীক্ষায় প্রশ্ন আসে, প্রাসঙ্গিক, এগুলোর একটা আয়োজন আমরা এখানে রাখছি। তোমার কাজ হবে এগুলো মুখস্থ করে ফেলা, যদি পারো খুব ভালো হবে। কারণ পরীক্ষা অনেক সময় প্রশ্ন করে নিচের কোনটি রবি ঠাকুরের কবিতার বই, নিচের কোনটি উপন্যাস, নিচের কোনটি নাটক, নিচের কোনটি গল্পের বই, এই জাতীয় প্রশ্ন আসে পরীক্ষায়। সো আগে থেকে এটার ব্যাপারে তোমাকে প্রিপেয়ার হওয়া লাগবে। বিচিত্রতাময় মহুয়ার জন্মদিনে চিত্রা কল্পনা মানুষ গীতাঞ্জলি সোনার তরী বেয়ে বলাকা হলে বনফুল ছবি দেখতে গেল। সেখানে সন্ধ্যা সঙ্গীতে প্রভাত সঙ্গীতের কণিকা ভেঙে গীতালের কোল জোরে আসে নবজাতক সেজুতি, পুনশ্চ পত্রপুটে করেও কোমল, এবং শেষ লেখা উৎসর্গ করলেন। পরিশেষে চৈতালি খনিকা খেয়াও পুরবী সঞ্চয়িতাকে কোনো প্রশ্ন না করেই সানাই বাজাতে বাজাতে শ্যামলী হলে ভানুসিংহ ঠাকুরের পদাবলী ছবি দেখতে গেল। বললেই হবে। এখন খেয়াল করে দেখো, এদিকে ম্যাক্সিমাম নামের মধ্যে একটা মেইলি ঢং আছে, দেখো তো মিলাইতে পারো কিনা। বেশিরভাগ নাম মেয়েদের নামের মতো। যেমন ধরো বিচিত্রা, মহুয়া বিচিত্রা দুটো আলাদা বই। বিচিত্রা একটা মেয়েদের নাম, মহুয়া মেয়েদের নাম, চিত্রা মেয়েদের নাম, কল্পনা, মানসী, তারপরে ধরো তরি, এটা মেয়েদের নাম হয়। বলাকা হয় না, বনফুল হয় না, সন্ধ্যা মেয়েদের নাম হয়। তারপরে হচ্ছে তোমার সঙ্গীতা, এটা মেয়েদের নাম হয়, কিন্তু সঙ্গীতা, আমি প্রভাত সঙ্গীতের সাথে যদি বলি সঙ্গীতা মেয়েদের নাম হতে পারে। কণিকা একদম পারফেক্ট মেয়েদের নাম। গীতালি মেয়েদের নাম, সেজুতি মেয়েদের নাম। এরপরে হচ্ছে তোমার এখান থেকে যদি বলি চৈতালি মেয়েদের নাম, খনিকা মেয়েদের নাম, খেয়া মেয়েদের নাম, পুরবী মেয়েদের নাম। এরপরে সানাই ডেফিনেটলি মেয়েদের নাম, শ্যামলী মেয়েদের নাম। তাহলে দেখো তো, তুমি যদি একটু মেন্টালি রিলেট করো যে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশিরভাগ কবিতার বইয়ের নামগুলো মেয়েলি নামের মতো, এখান থেকে তুমি অনেক কিছু এমনি মনে রাখতে পারবা না? পারবা না? কথা বলো না কেন? হ্যাঁ,
আবু আসিল আহমেদ বলছে ভাই আমরা কি স্লাইডগুলো পাবো? হ্যাঁ, তোমরা স্লাইডগুলো পাবা। আবুদুল যেমন বলছে এগুলোকে বইতে আছে, না পাগলা এগুলো বইতে নাই, কিন্তু তোমার পরীক্ষা আসবে, চান্দু অ্যাডমিশনে আসবে। তুমি বলো ভাই আমরা অ্যাডমিশনের প্রিপারেশন এখন নিব, তো তাহলে অ্যাডভান্স কোর্সে ভর্তি হইছস কেন তুই? বোঝা গেছে কথা? অ্যাডমিশনের প্রিপারেশন তোমার আজকের দিন থেকেই শুরু হবে যদি বাঁচতে চাও। আর যদি মনে করো না এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি 3 মাসে পরে একদম অ্যাডমিশন কাঁপায় দিব, তাহলে বলবো যে তুমি নিজে কাইপা যাবা। So, আমি যদি ক্লাসে আসি পরীক্ষা আসবে কিনা, বইতে আছে কিনা, লাগবে কিনা, এই জাতীয় প্রশ্ন করবা না, এই জাতীয় প্রশ্ন করে আমার ক্লাস করবা না, অন্য ভাইদের ক্লাস করবা। বুঝো না এই কথা? এত সিলেক্টিভ পড়া, 3 ইঞ্চি নলেজ নিয়ে তুমি পৃথিবীতে অনেক কিছু করে ফেলাবা, এটা আমি বিশ্বাস করি না। এরপরে আসো পরবর্তী অংশে আমরা যাব। তাইলে আমরা এখান থেকে রিলেট করব, মেয়েদের নামের মতো হইলে সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার বই হতে পারে। উনি নিজেও ব্যক্তিগত জীবনে প্রচুর রোমান্টিক মানুষ ছিলেন, প্রেম টেম করে উড়াইয়া ফেলছে। তারপরে আসো রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের নাম। আমরা বলেছিলাম 12টা উপন্যাস। রাজর্ষি বউ ঠাকুরানীর হাট, এই যে রাজর্ষি একটা, বউ ঠাকুরানীর হাট আর একটা, 2টা, শেষের কবিতা 3, 4 অধ্যায় 4, ঘরে বাইরে 5, চোখের বালি 6, গোরা 7, নৌকাডুবি 8, দুই বোন 9, মালঞ্চ 10, চতুরঙ্গ 11, যোগাযোগ 12। এ হলো তার 12টা উপন্যাসের নাম। তার মধ্যে করুণা নামে একটা উপন্যাস আছে, ওইটা অসমাপ্ত, তিনি ওটা শেষ করেন নাই। আর কিছু কাব্যনাট্য, কাব্যনাট্য মানে এগুলো নাটক, কিন্তু ডায়লগগুলো কবিতার ঢঙে ঢঙে। রুদ্রচণ্ড, চিত্রাঙ্গদা, রাজা, তারপরে রাজা ও রানী, এটা এই পর্যন্ত আর কি। তারপরে হচ্ছে তোমার বিসর্জন, মালিনী, তারপরে প্রকৃতির প্রতিশোধ, এগুলো কাব্যনাট্য। রবীন্দ্র সাহিত্য বিশাল। বিশাল মানে তোমার যদি আমি একটা আইডিয়া দিই রবীন্দ্রনাথের সাহিত্য কত বিশাল, কথায় কথায় বলে দিই, তাহলে সহজে বুঝতে পারবা যে রবীন্দ্র সাহিত্য বলতে আসলে কি বোঝায়। এই যে দেখো, রবীন্দ্রনাথের সৃষ্টি সম্ভার, কাব্যগ্রন্থ 56টা, ওনার কবিতার বই, গীতি পুস্তক বা গানের বই 4টা, ছোট গল্প 119টা, উপন্যাস 12টা, ভ্রমণ কাহিনী 9টা, নাটক 29টা, কাব্যনাট্য 19টা, চিঠিপত্রের বই 13টা, এবং গান হচ্ছে 2232টা। আর অঙ্কিত চিত্রাবলী প্রায় 2000, মানে ওনার আঁকা ছবি, যেগুলোকে উনি নিজে বলেছেন শেষ বিকালের প্রিয়া। শেষ বিকালের প্রিয়া বলছেন কোনগুলোকে বলছেন বলতো? তার আঁকা ছবিগুলোকে। কারণ জীবনের শেষ মুহূর্তে একেবারে বুইরা কালে তিনি এগুলো লিখছিলেন, যার জন্য তিনি এগুলোকে বলছেন শেষ বিকালের প্রিয়া। তাইলে একটা মানুষ এক জীবনে কত কিছু করতে পারে। সাহিত্য সম্ভার নিয়ে কথা বলে রবীন্দ্রনাথের সাথে একটা কম্পারেটিভ স্টাডি তৈরি হয় নজরুলের। তোমরা অনেকে জানতে চাইবা কে বেশি লিখছে, কে বড় কবি, এই জাতীয় প্রশ্ন। দেখো, রবীন্দ্রনাথ জন্মাইছেন 1861 সালে আর মারা গেছেন 1941 সালে। নজরুল 1899 সালে নজরুলের জন্ম। ভালো মতো বুঝবে এই সমীকরণটা, এটা বোঝা খুব জরুরি। আর উনি মারা গেছেন 1976 সালে। এখন রবীন্দ্রনাথের এই দীর্ঘ জীবনের মধ্যে 15 বছর বয়সে তার বনফুল প্রকাশিত হয়। আর উনি যেদিন মারা যান তার কিছুক্ষণ আগেও তিনি কবিতা লিখছেন। ভালো করে বুঝো এগুলো, বড় তর্ক লিপ্ত হয় না মানুষের সাথে। জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে তার অপারেশন হয়েছিল। ওই বারান্দায় ওটি তৈরি করে ওনার প্রোস্টেটে সমস্যা হয়েছিল, প্রস্রাবের গ্রন্থিতে বয়স হয়ে গেছিল, তখন অপারেশন লাগছিল। ডাক্তারদের কেউ কেউ বলছিল অপারেশন করলে ভালো হবে, কেউ কেউ বলছিল অপারেশন না করে চিকিৎসা দিয়ে যতদিন ভালো রাখা যায়। পরে অবশ্য ডিসিশন হয় তার অপারেশন হবে। 80 বছর বয়স, এখনকার মতো তো অত ভালো অ্যান্টিবায়োটিক নাই, তাকে অপারেশন করার পরে রিকভার করানো যাবে কিনা নানান টেনশন ছিল। অবশেষে অপারেশন হয় এবং তার আর জ্ঞান ফিরে নাই, উনি মারা যান রবীন্দ্রনাথ। তো লাস্ট 2 মাস তিনি যখন অসুস্থ ছিলেন, তিনি কলম দিয়ে হাতে কিছু লিখতেন না, খালি মুখে মুখে বলতেন। মুখে যা বলছে এটা 2টা কবিতার বই হয়েছে, একটা নাম রোগসজ্জায়, একটা নাম শেষ লেখা। মুখে যে বলছে লাস্ট 2 মাসে। যেদিন তার অপারেশন হয়, থিয়েটারে ঢোকানোর কিছুক্ষণ আগে তিনি তার শেষ কবিতাটা বলেছেন, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করে বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। এটা তার শেষ কবিতা, তোমার সৃষ্টির পথ, মনে রাখবা। এটা রবীন্দ্রনাথের সাহিত্য জীবন। তাইলে রবীন্দ্রনাথের সাহিত্য জীবন 65 বছরের। বোঝার চেষ্টা করো, 15 বছর বয়সে শুরু করছেন আর 80 বছর বয়সে তো মারা গেছেন উনি। তাহলে 65 বছর ধরে তিনি লিখছেন। আর কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবন 22 বছর বা 23 বছরের, 22 বা 23। কেন?
21 সালে অগ্নিবীণার কবিতাগুলো তিনি লিখছেন, আর অগ্নিবীণা বইটা বের হয়েছে 22 সালে, তার প্রথম কাব্যগ্রন্থ। আমি যদি ধরি 22 থেকে তার কাব্যজীবন শুরু, তাহলে 42 সালে যখন তার 43 বছর বয়স, তখন তিনি আর লেখালেখি করেন নাই। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে লেখা বন্ধ হয়েছে। তাহলে 22 থেকে 42 তো 20 বছর। আমি কেন 22 ধরলাম? আমি ধরছি এই কারণে, আমি ধরে নিয়েছি যে তিনি 20 বছর বয়স থেকে লেখা শুরু করছেন, আরো এক্সট্রা ধরছি। তাহলে একজন লিখছে 20 থেকে 22 বছর, একজন লিখছে 65 বছর, তো কার লেখা বেশি হবে? এই জন্য রবীন্দ্র সাহিত্য বিশাল। তবে নজরুলের গানের সংখ্যা রবীন্দ্রনাথ থেকে অনেক বেশি। নজরুলের গান এখন পর্যন্ত 6000-এর মতো আবিষ্কার করা গেছে, বা বলা হচ্ছে ভবিষ্যতে আরো মিলতে পারে, সামনে আসতে পারে, এটা মাথায় রাখবা। সো কম্পারেটিভ স্টাডিতে যায় না, দুজনেই আমাদের জন্য বড় লিজেন্ড। সো রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত উপন্যাস কুইজ 1 তোমাদের জন্য লঞ্চ করে দেব। সময় বাবা 1 মিনিট, তোমরা অ্যান্সার করবা। আবিদুজ্জামান, এগুলো অ্যাডমিশনে আসছে কখনো? তুমি অ্যাডমিশনের প্রশ্ন দেখেছো আমার সোনা ভাই? উদ্ভাসের যে কোনো ব্রাঞ্চে যাবা, হ্যাঁ, গিয়ে আমাদের প্রশ্ন ব্যাংকটা নিবা। আমরা প্রশ্ন ব্যাংক অলরেডি দিয়ে রাখছি, এবছরের প্রশ্ন ব্যাংক পাবা। মাস্টার প্রশ্ন ব্যাংক এটার নাম, নিয়ে এটা ঘাটা শুরু করে দিবা। ভিতরে গেলে দেখবা প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ, তারপরে হচ্ছে তোমার জগন্নাথ, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চিটাগং এই সিরিয়ালে সাজানো আছে, গুচ্ছ অন্যান্য, তারপরে সম্ভাব্য প্রশ্ন এবং বিভিন্ন জব পরীক্ষার প্রশ্ন দিয়ে আমরা সাজায় রাখছি। একটু সময় হবে তোমার, যদি হয় একটু ঘুরে এসো, হ্যাঁ। মেডিকেলে আসে নাকি? না, মেডিকেলে বাংলা নাই, মেডিকেলে বাংলা নাই। যা পড়াচ্ছি তোমার কাজ হবে একদম ভক্তি করে পড়ে ফেলা, কুইজের টাইম শেষ। কারণ তোমার যেটা বয়স, তার থেকে আমার শিক্ষকতার বয়স বেশি। যা বলবো খালি ভক্তি করে পড়বা, কোনো কথা নাই, কোনো কোশ্চেন নাই। রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানীর হাট। এরপরে আসো আমরা আবার পাঠ বিশ্লেষণে যাব, আমরা গল্পটা নিয়ে কথা বলি। রেডি? আমরা একটু গল্প, তোমরা লিডার বোর্ডে দেখতে পাচ্ছি সবার আগে অ্যান্সার করছো। তার নাম কি? প্রাচুর্য মনে হয় তোমার নামটা, তাই না? আমি যদি ভুল না করে থাকি, একটা আর এখানে মিস আছে। তাকিয়া, সঞ্জনা, নুসরাত, অন্বেষা, তোমরা। ওকে, ডান। তো চলো আমরা চলে যাই পরবর্তী অংশে। এই প্রশ্ন বুঝছো? কোশ্চেন ব্যাংক কি ফ্রি? না, পৃথিবীতে কোনো কিছু ফ্রি নাই। তোমার দেখতে বলছি যায় প্রশ্ন ব্যাংকটা, ব্রাঞ্চে গেলে ভাইরা দেখতে দিবে, ঠিক আছে, দেখে আসবা। আসো আমরা অপরিচিতা নিয়ে কথা বলি। তোমরা অনেকে হয়তো বা গল্পটা অলরেডি পড়ছো, অনেকে পড়ো নাই। অপরিচিতা অনুপম এবং কল্যাণী নামে দুজনের জীবনের কথা আমরা একটু জানি, হ্যাঁ। এখান থেকে শুরু করি। অনুপম, অপরিচিতা গল্পের নায়কের নাম হচ্ছে অনুপম, যদিও সে নায়ক না। নায়িকার নাম হচ্ছে কল্যাণী এবং সে হচ্ছে কেন্দ্রীয় ক্যারেক্টার। অনুপমের বাবা মারা গেছে, ইন্নালিল্লাহ। মা আছে, আর তার গার্ডিয়ান, যে তার যে অভিভাবক, মূল অভিভাবক হচ্ছে মামা। আর এদিকে কল্যাণীর মা মারা গেছে, আর তার হচ্ছে বাবা জীবিত। তার বাবা হচ্ছে তার অভিভাবক। এটা একটু মাথায় রাখো, এটা কাজে লাগবে আর কি, হ্যাঁ। ব্যাস। এখানে কিছু সাইড ক্যারেক্টার আছে, যেমন হরিশ। এই হরিশ হচ্ছে অনুপমের বন্ধু, যে হলো কানপুরে কাজ করত। কানপুর ভারতের একটা জায়গা, রাজস্থানের দিকে। কানপুরে কাজ করত। আর আরেকজন হচ্ছে বিনোদা বা বিনোদাডা। উনি হচ্ছেন অনুপমের ভাই, পিসতুতো ভাই আর কি। অনুপমের পিসতুতো ভাই না ফুফাতো ভাই। আর এখান থেকে ক্যারেক্টার বলতে ওরকম কোনো কিছু নাই।
আর এই যে আসল অভিভাবক মামা, এই মামা একটা ছোট লোক, অনুপমের যে মামাটা। আসো আমরা গল্প নিয়ে কথা বলি। অনুপম এখানে ফার্স্ট পার্সনে গল্পের বিবরণ দিছে। এই গল্প পড়ার পরে অনেকে প্রশ্ন করে যে ভাইয়া এটা কি রবীন্দ্রনাথ নিজে? দেখো, গল্প সাধারণত উত্তম পুরুষে বর্ণিত হইতে পারে। উত্তম পুরুষ মানে যখন গল্পটা লেখা হবে, যিনি গল্পটা লিখবেন, বর্ণনা দিবেন, তিনি এভাবে বলতে পারেন, আমি, আমার, আমাকে, এইভাবে তিনি বলতে পারেন। এর অর্থ এই না যে এটা ওনার নিজের কথা। যদি ওই বইটা আত্মজীবনী হয় বা অটোবায়োগ্রাফি হয়, সেক্ষেত্রে এটা কেবল তার নিজের কথা, আদারওয়াইজ এটা নিজের কথা না। তিনি উত্তম পুরুষে কেবল বিবরণ দিছেন। বুঝতে পারছো? ফার্স্ট পার্সনে বিবরণ দিতে পারেন, এর মানে এটা উনিই না। তো এই গল্পে আমি, আমার, আমাকে বলতে রবীন্দ্রনাথ নিজেকে মিন করেননি। আমি বলতে একটা ক্যারেক্টার অনুপমকে দাঁড় করায় বলছেন। অনুপম 22 বছর বয়সে একটা যুবক ছেলে, যার পড়াশোনা শেষ হয়েছে, বাপের টাকা পয়সা ভালো আছে, বাপ একসময় গরিব ছিল, কিন্তু ওকালতি করে প্রচুর টাকা কামাইছে। টাকা কামায়া উনি গেছে মইরা। তো ওই গল্পের মধ্যে আছে যে বাবা অনেক টাকা কামাইছেন ওকালতি করে, কিন্তু তিনি সেটা ভোগ করার সময় পান নাই। ভোগ করবার আগে তিনি মইরা ভূত হয়ে গেছেন। বুঝছো? ভালো করে বুঝতে থাকো, এখন আর কোনো প্রশ্ন করো না, খালি গল্পটা শোনো, পরীক্ষা সব লিখে দিয়ে আসতে পারবা। অনুপম এখানে একটু আত্মসমালোচনাও করছে, বলছে যে যেহেতু আমরা একসময় গরিব ছিলাম, পরবর্তীতে ধনী হয়েছি, এই জন্য আমরা যখন ধনী হয়েছি, এটা আমরা খুব বেশি বেশি শো অফ করি। সোসাইটির মধ্যে দেখবা যে পুরাতন আমল থেকে যারা বনেদি, তাদের মধ্যে শো অফ করার মানসিকতা কম। আর ধবাস করে যাদের টাকা হয়েছে, হঠাৎ করে যারা বড় লোক হয়েছে, এদের গরমে থাকা যায় না। অনুপম নিজেদের সমালোচনা করে বলছে যে আমরা অনেকটা ওই ক্যাটাগরির। আমরা একসময় গরিব ছিলাম, এখন ধনী হয়েছি, সুতরাং মা আমাকে এই কথা ভুলতেই দেন না যে আমি অনেক টাকার মালিক। আর বাবা টাকা কামায় মারা গেছেন, এখন বাবা যেহেতু নাই, অনুপমদের ফ্যামিলিতে আইসা মাতব্বরি খাটায় অনুপমের মামা। মামার নাম কি এটা বলা হয় নাই। বুঝতে পারছো? মামা হলো মাতব্বর, নাম বলা হয় নাই। তো এখন অনুপমের সাথে মামার বছরের যে বয়সে যে পার্থক্য এমন না, 5-6 বছরের বড় অনুপম থেকে মামা বয়সে আর কি, মামা ভাগিনা। তো মামা বোনের ফ্যামিলিতে আইসা এখানে মাতব্বরি করে। মামার ক্যারেক্টার কেমন? মামা অত্যন্ত কূপমণ্ডুক টাইপের, খুব সামান্য জ্ঞান, অল্প জানেন এমন মানুষ। তো দেখবা যত কম জানা মানুষ আছে তার মধ্যে বাহাদুরি তত বেশি। যত নলেজেবল পারসন আছে তার মধ্যে দেখবা ওই শো অফ করা মানসিকতা ততটা কম। কম যে জানে, কম জানলে লাফালাফি করে বেশি। তো মামা কম জানে আর তার লাফালাফি বেশি, শো অফ বেশি। মামা কতটা কম জানে, অনুপম মজা করে বলছে কলকাতার বাইরের পৃথিবীটাকে মামা আন্ডামান দ্বীপের অন্তর্গত বলিয়ে মনে করেন। আন্ডামান বা আন্দামান নামে একটা দ্বীপ আছে, তোমাদের বইতে আন্ডামান বলছে, আমি আন্ডামান না লিখে আন্দামান লিখতেছি, যেহেতু ইংলিশে ডি দিয়ে বাংলায় দ। এই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ বঙ্গোপসাগরের পাশে, আমাদের বাংলাদেশ থেকে গেলে থাইল্যান্ডের উপকূলে ছোট ছোট কিছু দ্বীপ আছে। ব্রিটিশরা আগে যখন কোনো অপরাধীকে আটকায় রাখতে হইতো এমন জায়গায় যেন পালাইতে না পারে, তখন আন্দামানে নিয়ে আটকাইতো। বুঝতে পারছো? পরে যখন 47-এ দেশভাগ হয়, ব্রিটিশরা চলে যায়, এটা দিয়ে যায় হচ্ছে ইন্ডিয়াকে। ছোট্ট একটা দ্বীপ। এখন মামা মনে করে যে কলকাতার বাইরের পৃথিবীটা সবটা আন্দামানে, অর্থাৎ কলকাতার বাইরের পৃথিবী মানে মুম্বাই আন্দামানে, দিল্লি আন্দামানে, চেন্নাই আন্দামানে, আমেরিকা আন্দামানে, লন্ডন আন্দামানে। বুঝছো কিনা? তো যার ধারণা এরকম যে কলকাতার বাইরের পৃথিবী মানে সবটা আন্দামান দ্বীপে যায় পড়ছে, ওখানে অবস্থিত, তাহলে সে কত কম জানে। আবার তিনি বলছেন যে হাওড়ার ব্রিজ কোনোদিন পার হয় নাই, অর্থাৎ কলকাতার বাইরে একটা ব্রিজ আছে হাওড়া, তোমরা এখন বিভিন্ন সিনেমায় দেখো, উনি সেখানে যান নাই। অর্থাৎ ধরো সে ঢাকায় থাকে, কোনোদিন নারায়ণগঞ্জ যায় নাই, সর্বোচ্চ যাত্রাবাড়ি পর্যন্ত গেছে, এরকম আর কি। বুঝতে পারছি এবার? তো মামা এরকম সামান্য জানা কূপমণ্ডুক টাইপের ছোট লোক, অত্যন্ত উঁচু লেভেলের স্বার্থপর, নিজের স্বার্থ উদ্ধার করার জন্য প্রতিপক্ষকে যেভাবে ঘায়াল করা দরকার তাই তিনি করবেন, এর ব্যাপারে তার কোনো কসুর নাই। সেই মামা হচ্ছে অনুপমের গার্ডিয়ান, তার ফ্যামিলিতে তার হচ্ছে কর্তৃত্ব। এবং অনুপম বলছে যে মামাকে ম্যানেজ করতে না পারলে আমাদের ফ্যামিলিতে কোনো ডিসিশন বাস্তবায়ন করার সুযোগ নাই। মামা ফল্গুর বালির মতো সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। ফল্গু একটা নদী ভারতের গয়া অঞ্চলে, উপরের দিকে বালু, বালু সরাইয়া ফেললে বালুর নিচে পানি। তো বালু না সরাইলে পানি পাওয়া যায় না। ঠিক মামাকে ম্যানেজ করতে না পারলে অনুপমের ফ্যামিলিতে কোনো ডিসিশন বাস্তবায়ন হয় না। এবার বুঝছো মামা কেমন? এবার আসো অনুপম কেমন। মা তো বুঝতেই পারছো, মা অনুপমকে এটা ভুলতেই দেয় না যে তাদের অনেক টাকা। অনুপম কেমন? অনুপম ব্যক্তিত্বহীন, মেরুদণ্ডহীন একটা ছেলে, দেখতে সুন্দর ছেলে। ও যখন বাচ্চা ছিল, স্কুলে যখন পড়তো ছোটবেলায়, টিচাররা তাকে বলতো শিমুল ফুল এবং মাকাল ফল। বুঝো, তার ব্যাপারে দুইটা বিশেষণ আসছে এখানে অনুপমের ব্যাপারে।
অনুপমকে তার টিচাররা কি বলতো? তার টিচাররা বলতো হচ্ছে শিমুল ফুল। আর কি বলতো? আর বলতো হচ্ছে মাকাল ফল। এখন শিমুল ফুল দেখতে সুন্দর, আর মাকাল ফল অত্যন্ত সুগন্ধযুক্ত, কিন্তু ভাঙলে ভেতরে দুর্গন্ধ, কিন্তু খাওয়া যায় না। এই দুইটার অর্থ কি দাঁড়াইলো? দেখতে সুন্দর, কাজের না। বুঝুন এই কথাটা? দেখতে ভালো, কাজের না। তো ছোটবেলায় তাকে শিমুল ফুল বলতো আর মাকাল ফুল বলতো। অনুপম হচ্ছে এরকমের আর কি, ব্যক্তিত্বহীন, শিরদাঁড়াহীন একটা পুরুষ। তবে এই গল্পে শেষের দিক দিয়ে গিয়ে অনুপম উপলব্ধি করছে, আমি যদি আবার জন্মাইতে পারি তাহলে আমি আবার শিমুল ফুল হইতে চাই, আমি পরের জন্মে আবার মাকাল ফল হইতে চাই। তার কারণও আছে। কারণটা হচ্ছে এটা, যে এই জন্মে আমি যেহেতু ভুল করছি, পরের জন্মে আমি আর এই ভুলগুলো করতে চাই না। কি সেই ভুল? চলো সেগুলোই জানতেছি, অপেক্ষা করো। অনুপমের 22 বছর বয়স, পড়াশোনা নাই, মোটামুটি তার তখন বিয়ে করতে মন চাইছে। বিয়ে করতে মন চাইছে মানে সে বলছে যে চারিদিকে যত দূর দৃষ্টি যায় আমি কেবল নারী রূপের মরীচিকা দেখিতেছিলাম। তো নারী রূপের মরীচিকা দেখিতেছিলাম মানে হচ্ছে তার বিয়ে করার ইচ্ছা হয়েছে, সোজা কথা। তো তখন তার বন্ধু হরিশ কানপুরে কাজ করে, যে আয়সা ধুম করে তারে বলে দিল যে তুই বিয়ে করবি, তাহলে আমার খোঁজে একটা পরিচিত ভালো মেয়ে আছে। গল্পে দেখবে একটা লাইন আছে, মেয়ে যদি বলো তবে একটা খাসা মেয়ে আছে, খাসা মানে ভালো। তো তখন বলছে মামার কাছে একবার কথাটা পাড়িয়ে দেখো, মানে আমার মামাকে বলো, আমারে বলে তো লাভ নাই। তখন মামারে বলছে, মামারে বললে কথাবার্তা হয়েছে, পাকা হয়েছে, মোটামুটি বিয়ে হওয়ার একটা বন্দোবস্ত হয়েছে। বন্দোবস্ত হইলে বিনোদার কথা মনে আছে? বিনোদা, এই বিনোদাকে পাঠানো হয়েছে। মেয়েরা তো আর এখানে থাকে না, কানপুরে থাকে। মেয়ের বাবা শম্ভুনাথ সেন, তিনি ওখানকার ডাক্তার, আর মেয়েটার নাম কল্যাণী। প্রায় 15-16 বছরের মতো বয়স। তো ধরো 15 বছর বয়স, পরিষ্কার করে কিছু বলা নাই। তো ওই মেয়েটা দেখে আসছে, দেখে আসা বিনোদাও বলছে না ভালো, মেয়েটা সুন্দর দেখতে। বিনোদা নর্মালি প্রশংসা করার সময় বেশি করে বলে না, কম করে বলে। অর্থাৎ অনুপম লিখছে এক জায়গায় যেখানে আমরা বলি চমৎকার, আর তিনি ওই জায়গায় বলেন চলনসই। অর্থাৎ আমাদের কাছে যদি আমরা কোনো কিছু দেখে বলি চমৎকার, উনি বলেন মোটামুটি। তো সেই মামা বিনোদা এসে বলতেছে যে না, মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। তাইলে অর্থাৎ মেয়েটা সুন্দর দেখতে, ভালো, তার কোয়ালিটি আছে। এ পর্যন্ত বুঝছো কিনা বলো? আফিয়া বলছে ভাই অনুপমের বয়স 27, ফ্যানে ঝুলাইয়া সুইচ দেব, ফ্যান ঘুরবে আর আমি নিচে দাঁড়ায় তোরে বাঁশের কঞ্চি দিয়ে বাইরাবো। অনুপমের বয়স 27, আসছে আমার জ্ঞান দিতে। অনুপমের বয়স 27 না 22 না 23 না 24, এটা তুই জানোস, আমি জানি না। অপেক্ষা কর, আমি সব হিসাব মিলাই দিব। এত পাকনামি করোস কেন? বলছি না তোদের বয়স থেকে আমার শিক্ষকতার বয়স বেশি? খিস মেরে খালি শুনতে থাক। এখন যেখানে ছিলাম, বিয়ের কথাবার্তা পাকা হয়ে গেছে। বিনোদা গেছে তাকে আশীর্বাদ করার জন্য। আশীর্বাদে গিয়ে তাকে একজোড়া ইয়ারিং দিয়ে আসছে। ইয়ারিং মানে হচ্ছে কানের দুল। ইয়ারিং মানে কি? কানের দুল। এই কানের দুল দিয়া তাকে আশীর্বাদ করে আসছে। আশীর্বাদ মানে আমরা আমাদের ভাষায় এখন যেটাকে এঙ্গেজমেন্ট বলি আর কি, ওরকম। পরে বিয়ের আয়োজন হয়েছে। বিয়ে উপলক্ষে কল্যাণীর বাবারা কলকাতায় আসছে। এখন কল্যাণীর সাথে বিয়ে যে হচ্ছে তার একটা বড় কারণ মামা খুঁজে বাইর করছে হলো যে কল্যাণীদের ফ্যামিলিতে একসময় অনেক টাকা পয়সা ছিল, লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল। লক্ষ্মী মানে ঐশ্বর্যের দেবী, তো মঙ্গল ঘট ভরা মানে প্রচুর টাকা ছিল। এখন আর তার নাই, তবে সামান্য বাকি আছে। সামান্য বাকি থাকলে অনেক বড় লোক ছিল, কিছু বাকি আছে মানে তো অনেক, তাই না? এবং মেয়ে যেহেতু একটা, একটা মেয়ের জন্য যৌতুক দিতে মেয়ের বাবা কার্পণ্য করবে না। এই টার্গেটে অনুপমের মামা আগাইছে বিয়েতে। মূলত মেয়ে সুন্দর কি বিশ্রী, কোয়ালিটি আছে না নাই, এটা তার কাছে বিবেচ্য ছিল না। তার টার্গেট ছিল যে টাকা পাবো। বুঝতে পারছি কিনা কথাটা? এখন বিয়ের আসরের দিন, যেদিন বিয়ে হবে সেদিন কল্যাণীরা কলকাতার বাড়িতে আসছে। বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে। শুরু হইলে সেখানে অনুপমের মামা একটা কুকর্ম করে বসছে। সেটা হচ্ছে সাথে করে বণিক নিয়ে গেছে, স্বর্ণকার আর কি, স্বর্ণ যে চেক করে না ওরা। এটার কেতাবি ভাষা হচ্ছে শেকরা বা শেকরা। এই শেকরা বলাই উত্তম। এই শেকরা মানে হচ্ছে যে হচ্ছে স্বর্ণ চেক করে, বুঝছো, বা এসব গহনা টহনা বানায়। তো সাথে করে বাড়ির শেকরাকে নিয়ে গেছে অনুপমের মামা। বিয়ের আসর, জামাই বসে আছে আসরে, বউ দিকে সাজানো হয়েছে, বিয়ে হবে, টান টান উত্তেজনার একটা ব্যাপার, বরযাত্রী গেছে, খাওয়া দাওয়া হবে। ওই সময় অনুপমের মামা ব্যাগরা দিছে, কয় না, আমার ভাগ্নাকে আপনারা কি কি যৌতুক দিবেন?
মেয়েরে কি কি গয়না দিবেন এটা আগে আমার দেখাইতে হবে, আমি দেখব, তারপরে বিয়ে হবে, এর আগে না। তো শম্ভুনাথ বলল, মেয়ের গয়না তো মেয়ের গায়ে পরায় ফেলেছি। তখন অনুপমের মামা বলছে, কোনো অসুবিধা নেই, খুলে লয়ে আসেন, আমি দেখব। কেমন ছোট লোক চিন্তা কর। তখন শম্ভুনাথ এসে অনুপমকে জিজ্ঞাসা করছে যে, তোমার মামা বলতেছেন গয়না নিয়ে আসতে, উনি দেখবেন, চেক করবেন, তোমার কি মতামত? অর্থাৎ যেহেতু অনুপমের বাবা নাই, কথাটা বোঝার চেষ্টা করো, অনুপম নিজেই এখানে একটা অভিভাবকত্ব দেখাইতে পারে চাইলে, যেহেতু সে বিয়ে করতেছে। অনুপম কিছু বলে নাই, এরকম করে মাথা হেট করে দাঁড়ায় ছিল। আর মামা বলছে, ও কি বলবো, আমি যা বলবো তাই হবে। শম্ভুনাথ বলছে, ঠিক আছে, আনতেছি। বলে শম্ভুনাথ মেয়ের গা থেকে গয়না খুলে গামছায় বেঁধে নিয়ে আসছে। নিয়ে এসে এবার চেক করা শুরু হলো। দেখা গেল এই গয়না পরিমাণে অনেক বেশি, যতটা দেয়ার কথা ছিল তার থেকে। গুণে মানেও অনেক ভালো এবং অনেক পুরাতন আমলের, অর্থাৎ তারা যে আগে থেকে ধনী। বুঝতে পারছো কথাটা? তাহলে গয়নার পরিমাণও বেশি, কোয়ালিটিও ভালো। মামা করছে কি, যে গয়নাগুলো আসছে সেগুলো সবগুলো একটা ফর্দ, একটা লিস্ট আকারে লিখছে যে বালা এই কয়টা, নেকলেস এরকম, চুড়ি এই কয়টা, গলার চেইন এই কয়টা। পরে যদি আবার একটা মাইরে দেয়, কম যদি দেয়, আমারে যেটা দেখাইছে সেটা যদি না দেয়, কত বড় ফাউল। এইসব করছে। ওই জায়গায় ইয়ারিংটা পড়েছিল, যেটা দিয়ে অনুপমরা নিজেরা তাকে আশীর্বাদ করেছিল। তো শম্ভুনাথ ইয়ারিংটা শেখরার হাতে দিছে, দিয়ে বলছে, একটু পরখ করিয়া দেখো তো, দেখো তো এর মধ্যে কি আছে। তো শেখরা হাতে নিয়ে, শেখরা তো আর জানান এটা কোন পক্ষের জিনিস ছিল, শেখরা হাতে নিয়ে কয়, এটা ভালো না, 2 নম্বর জিনিস, বিলাতি মাল, এখানে সোনার ভাগ সামান্যই আছে। তো এখন শম্ভুনাথ সেন ওইটা নিয়ে রেখে দিছে মামার কাছে, দিয়ে বলছে, এটা আপনারাই রাখিয়া দিন, অর্থাৎ আপনারা এটা দিয়ে আশীর্বাদ করছিলেন, আপনারা রেখা দেন। দ্যাট মিনস নিজে চোর হইলে বাপেরও বিশ্বাস নাই, এটা কথা আছে না? অনুপমের মামা নিজে ছোট লোক, সবাই মনে করতেছে ছোট লোক, নিজে একটা 2 নম্বর কানের দুল দিছে, ভাবতেছে সে ওইটাই করবে। শম্ভুনাথ এটা সহ্য করে নিছে, কিছু বলে নাই। এরপরে গয়না নিয়ে গেছে, মেয়েকে পড়াইছে। পড়ানোর পরে এবার শম্ভুনাথ এসে প্রস্তাব দিছে যে বিয়ে তো হবে, আগে খাওয়া দাওয়াটা হয়ে যাক। চমৎকার প্রস্তাব। তখন অনুপমের মামা বলছে যে, না, সে কি কথা, লগ্ন মানে বিয়ের লগ্ন টগ্ন, এটা মানে বিয়েটা আগে হয়ে যাক, খাওয়া দাওয়া পরে। তখন অনুপমের মামা বলছে যে, সরি, শম্ভুনাথ বলছে, মানে কল্যাণীর বাবা অনুপমকে জিজ্ঞাসা করছে যে, তোমার কি মনে হয় বিয়ের আগে বসিয়া যাইতে দোষ কিছু আছে? অর্থাৎ তার ব্যক্তিত্বের টেস্ট নেওয়া হচ্ছে, অনুপম আসলে কি বলে, গুরুত্বপূর্ণ জায়গায় সিদ্ধান্ত দিতে পারে কিনা। এখন প্রথমে গয়না খুলে আনবে, অনুপম কিছু বলে নাই। এখন আবার খাওয়ার প্রস্তাবে অনুপম কিছু বলে না, অর্থাৎ মামা যেটা বলবে সেটাই। আমার প্রশ্ন হলো, একটা ভরা মজলিস, এতগুলো মানুষ, কিছুক্ষণ পরে যে মানুষটা আনুষ্ঠানিকভাবে আমার শ্বশুর হয়ে যাচ্ছেন, আমার হবু শ্বশুর, বাবা মার পরে যিনি আমার কাছে সম্মানিত হবেন, ভরা মজলিসে তাকে চোর বানায় ফেলছে আমার নিজের মামা। কিভাবে? গয়না নিয়ে আসেন, টেস্ট করব, কম আছে না বেশি আছে, ঠিক দিবেন না ভুল দিবেন, তাই না? শম্ভুনাথ পরে এই কথা বলে ফেলেছে যে আমার মেয়ের গয়না আমি চুরি করব, এটা তারা ভাবতে পারলো ফর্দ লিখে। সেই শম্ভুনাথ কিন্তু নিজের মেয়ের জামাইকে টেস্ট করার জন্য বারবার জিজ্ঞেস করছে, তুমি কি বলো, গয়না খুলে আনবো? তুমি কি বলো, বিয়ে হওয়ার আগে খাওয়া দাওয়া শুরু করতে কোনো সমস্যা আছে? অনুপম কিছুই বলে না, ও খালি দাঁড়ায় থাকে। বুঝাইতে পারলাম কথাটা? আমার এলাকায় ব্রাহ্মণবাড়িয়ায় যদি কেউ এসব বলতো যে মেয়ের গায়ের গয়না খুলে নিয়ে আসেন, চেক করবো, বুঝো হাত পা একটাও থাকতো না, একদম আকাশে ঝুলাই রাখতো। বুঝাইতে পারছি? যাই হোক, শম্ভুনাথ সব সহ্য করে নিছে। সহ্য করে নিয়ে তারপরে এক প্রকার জোর দিয়ে বলছে, খাওয়া দাওয়া করে ফেলেন, বিয়ের পরে দেখা যাবে, লগ্ন ভগ্ন পরে হবে। দ্রুত খাওয়া দাওয়া করাই দিল। করাই দিয়ে শম্ভুনাথ বলছে অনুপমের মামাকে, রাত হয়ে গেছে, আপনাদের আর কষ্ট বাড়াইতে চাই না, তবে আপনাদের গাড়ি বলিয়া দেই, অর্থাৎ আপনারা চলে যান, গাড়িতে ওঠেন, যান গা, বিয়ে দিব না। তখন অনুপমের মামা এই কথা শোনার পরে বলছে, বলেন কি, ঠাট্টা করিতেছেন নাকি? শম্ভুনাথ বলছে, ঠাট্টা তো আপনারা করিয়ে সারিয়াছেন, ঠাট্টার সম্পর্কটাকে আমি আর স্থায়ী করতে চাই না। আমার নিজের মেয়ের গয়না আমি চুরি করিব, এটা যারা ভাবতে পারে তাদের সাথে আমি আমার আত্মীয়তা করতে পারি না, তাদের হাতে আমি আমার কন্যা দিতে পারি না। একদম সলিড ডিসিশন এটা। মানে যারা এটা ভাবে আমি বাবা হয়ে আমার মেয়ের গয়না চুরি করব, কম দিব, আমার মেয়ে যা আছে সব আমার মেয়ে পাবে, তাদের সাথে আমি আত্মীয়তা করবো, এরকম মেন্টালিটির সাথে। আর এই ছেলে যে আমার ইজ্জত বাঁচাইতে পারলো না ভরা মজলিসে, সে আমার মেয়েকে সম্মানের সাথে সারা জীবন বহন করতে পারবে? সম্ভব? এই ব্যক্তিত্বহীন, মেরুদণ্ডহীন, লালমুলা অনুপম, তার কাছে আমি আমার মেয়ে দিব না, একদম বাড়ি থেকে বের করে দিছে। বুঝছো কাহিনী? পুরা 360 পল্টি। ওখান থেকে অপমানিত হয়ে আসছে সবাই, আয়সা তো হাউকাউ নানান ভাবে কেস করবে, মামলা করবে,
পরে আর কিছু করে নাই, কারণ এটা করলে তো মান সম্মান আরো যাবে। তারপরে 1 বছর মাঝখানে গ্যাপ চলে গেছে, খেয়াল করবা কয় বছর গ্যাপ গেছে, 1 বছর। ওই যে বয়সের সমীকরণ শেষে মিলাই দিব, পাকনামি করতে যে নিষেধ করছি বলছি না ফ্যানে ঝুলাই দিব, এই জন্যই বলছি ফ্যানে ঝুলাই দিব। আগে শুনো, ওখান থেকে অপমানিত হয়ে আসার পরে 1 বছর কাটছে মাঝখানে। 1 বছর কাটার পরে, কারণ লজ্জায় কারো কাছে কিছু বলে না, মানে একটা ছেলে পুরুষ মানুষ তাকে বিয়ের আসর থেকে ঘাট ধরে বের করে দিছে, তার কাছে মেয়ে বিয়ে দেয় নাই, কত বড় লজ্জা। অনুপম বলছে সমস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র মানুষ যাকে বিয়ের আসর থেকে বের করে দিছে। এখন তোর আবার প্রশ্ন কর, ভাইয়া বাংলাদেশ তো তখন ছিল না। বাংলাদেশ বলতে একটা ভৌগোলিক এরিয়াকে বুঝাইছে যেখানে মানুষ বাংলাতে কথা বলে, অর্থাৎ বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, কলকাতা, এটাকে মিন করছে বাংলাভাষী মানুষ। 1 বছর পরে বলছে যে মা তো লজ্জায় কথা কইতে পারে না কোথাও, এবং মা মামা দুজনেই চুপ, তারা ভাবছিল সবাই ভুলে গেলে আবার চেষ্টা করবে। তো 1 বছর পরে তারা যাচ্ছে তীর্থে। তীর্থ মানে বুঝো, ধর্মীয় জায়গা দর্শন করার জন্য, চিনি ছাড়া চা বললেই হবে। আমরা যেরকম মুসলমানরা মক্কায় যাই, মদিনায় যাই, জেরুসালেম যাই, তাই না? হিন্দুদের জন্য গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন, এগুলো হচ্ছে তীর্থ। অনুপম তার মাকে নিয়ে তীর্থে যাচ্ছিল। এবার কিন্তু কাহিনী জমায় ক্ষীর হয়ে যাবে, ভালো করে শোন, টান টান উত্তেজনা। অনুপম যাচ্ছে তীর্থে মাকে নিয়ে ট্রেনে করে কলকাতা থেকে। তো যাওয়ার সময় ভালো মতো বুঝবা, স্টেশনগুলো আগে বুঝো। মনে করো এই স্টেশনটার নাম হচ্ছে কলকাতা, আর এটা হচ্ছে অনুপমদের গন্তব্য। মনে করো এটার নাম হচ্ছে বৃন্দাবন, ধরে নাও, হ্যাঁ? তো মাঝখানে এখান থেকে কোনো একটা স্টেশন থেকে কল্যাণীরা ট্রেনে উঠছে, বুঝছো? ট্রেনে উঠছে, আর কল্যাণী এইখানে গিয়ে ধর এই স্টেশনে, এটা কানপুর, কল্যাণী নেমে গেছে। এই স্টেশনের নাম নাই, যে কল্যাণী এখানে ট্রেনে উঠেছে, বুঝতে পারছো? এখানে কল্যাণী কি করেছে, ট্রেনে উঠেছে, আর এখানে কানপুরে গিয়ে কল্যাণী নেমে গেছে। তাহলে টোটাল জার্নিটা অনুপম এখান থেকে শুরু করছে, অনুপম কলকাতা থেকে শুরু করছে, অনেক লম্বা জার্নি অনুপম এখানে গিয়ে শেষ করছে। মাঝপথে কোন একটা স্টেশন থেকে কল্যাণী উঠছে ট্রেনে, আবার অনুপমদের বৃন্দাবন বা গয়া, কাশী তার আসার আগে একটা জায়গায় কানপুরে গিয়ে কল্যাণী নেমে গেছে। সো এইটা হচ্ছে কল্যাণীর জার্নির স্লট, এটা ভালো করে বুঝে রাখো, তাইলে ঘটনাটা জমে ক্ষীর হয়ে যাবে। অনুপম মাকে নিয়ে যাচ্ছে, কারণ মামা এবারও কলকাতার বাইরে যাবে না, কূপমণ্ডক কোয়ার ব্যাং। রাতের বেলা বলছে আধো আধো ঘুম, ট্রেনের মধ্যে অর্ধেক ঘুম অর্ধেক জাগরণের মধ্যে পড়েছিলাম। হঠাৎ করে বাইরে থেকে শুনলাম কোন একটা স্টেশনে এসে দাঁড়াইলো, দাঁড়ানোর পরে শুনলাম যে আমি একটু পরে তোমাদেরকে এটা ব্যাখ্যা করে দিব, প্রজাপতি এবং পঞ্চস্বর, এটা এখন ব্যাখ্যা করলে বুঝবা না। প্রজাপতি ও পঞ্চস্বর, নাকি এখনই করে দিব? এখানে করে দিই। অনুপমের যখন বিয়ের ব্যবস্থা হয়েছে, আয়োজন হয়েছিল, অনুপম বলছিল আমি দেখিলাম আমার ভাগ্যে প্রজাপতি এবং পঞ্চস্বরের মধ্যে কোনো বিরোধ নাই। অর্থাৎ প্রজাপতি হিন্দু ধর্ম অনুযায়ী বিয়ের দেবতা, তিনি বিয়ের ব্যবস্থা করেন মানুষের জন্য। আর পঞ্চস্বর তিনি কামদেব বা ভালোবাসার দেবতা, তিনি মানুষের শরীরে জৈবিক চাহিদা বা সেক্সুয়াল ডিজায়ার তৈরি করেন। তাইলে পঞ্চস্বরের কাজ হচ্ছে মনের মধ্যে কামনা বাসনা জাগানো, আর কামনা বাসনা মেটানোর উপায় হচ্ছে বিবাহ, বিবাহের ব্যবস্থা করেন পঞ্চস্বর, কি বলে, প্রজাপতি। হিন্দু ধর্ম অনুযায়ী আর কি, প্রজাপতি হচ্ছে ব্রহ্মার নাম, যিনি সৃষ্টির দেবতা, বিয়ের দেবতা। পঞ্চস্বর হচ্ছে কামদেব বা মদন দেব। তাহলে পঞ্চস্বরের কাজ কামনা তৈরি করা, আর প্রজাপতির কাজ কামনা বাসনা মেটানোর ব্যবস্থা করা। তো অনুপম বলছে আমি দেখলাম আমার ভাগ্যে প্রজাপতির সাথে পঞ্চস্বরের বিরোধ নাই, অর্থাৎ আমার যখন কামনা বাসনা তৈরি হয়েছে সেটা মিটে যাওয়ার ব্যবস্থাও হয়েছিল। প্রজাপতির সাথে পঞ্চস্বরের বিরোধ নাই আমার ভাগ্যে, মানে আমার যখন কামনা বাসনা তৈরি হয়েছে তখন বিয়ের ব্যবস্থা হয়েছিল, কিন্তু বাগরা দিছে হলো মামা। এবার বুঝছো? আচ্ছা, তো তখন এই স্লট তারা যাচ্ছে, যাওয়ার সময় এখান থেকে কল্যাণী হঠাৎ করে ট্রেনে উঠছে, বলছে শিগগির এখানে আয়, এই গাড়িতে জায়গা আছে। কথাটা ভালো করে খেয়াল করো, তার সাথে বেশ কিছু ছেলে মেয়ে ছিল ছোট ছোট। বলছে শিগগির এখানে আয়, এই গাড়িতে জায়গা আছে। এই গাড়িতে মানে এই বগিতে। অনুপম বলতেছে মনে হলো যেন গান শুনিলাম, অপরিচিত জায়গায় যেখানে বাঙালি থাকার কথা না, সেখান থেকে এরকম একটা সুন্দর বাংলা কণ্ঠে একটা মেয়ের কণ্ঠ, ওয়াও। এই ওয়াও দিয়ে অনুপমের শুরু। পরে একটা স্টেশনে গেলে অনুপমদের গাড়ি চেঞ্জ করতে হয়েছে, বগি চেঞ্জ করে অন্য বগিতে উঠতে হবে। বাড়িতে হাঁটার সময় কল্যাণী ডেকে বলছে আপনারা এখানে আসুন না, এখানে জায়গা আছে।
বলে অনুপম আর অনুপমের মাকে কল্যাণীরা তাদের বগিতে নিয়ে বসাইছে। ভালো করে বুঝবো, এবার কাহিনী জমে যাবে। এখন অনুপম এক পাশে বসা, অনুপমের মা বিপরীত পাশে বসা হলো কল্যাণী এবং তার সাথে ছোট ছোট কিছু বাচ্চা। তো কল্যাণী তাদের সাথে গল্প করতেছে, বিভিন্ন কিছু কিনে খাইতেছে, ছানামুট ঝালমুড়ি ইত্যাদি টাইপ। খুব হাস্যরস করতেছে মেয়েটা, খুব প্রাণোচ্ছল একটা মেয়ে। আর ওই মেয়েটাকে চোখ বড় বড় করে দেখতেছে অনুপমের মা। সব মায়েরা ছেলে বড় হইলে পাত্রী খুঁজে বেড়ায়, সব মায়েরা মেয়ে বড় হইলে পাত্র খুঁজে বেড়ায়, এটা স্বাভাবিক ব্যাপার। তো অনুপমের মা দেখতেছে চোখ বড় বড় করে মেয়েটাকে, কল্যাণীর দিকে। বুঝছো কাহিনীটা? অনুপম তো দেখে না এমন না, এমন সুন্দর মেয়ে সামনে আসছে দেখবে না, দু এক নজর দেখছে। কিন্তু ওই যে সে কথাও বলতে পারে না, চোখে চোখ রাখতে পারে না, সে একটা বই পড়ার কথা বলে বা একটা মানে অজুহাত দিয়ে বাইরে তাকায় রয়েছে আর কি। আরে আরে মাঝে মধ্যে কল্যাণীকে দেখে। এরকম লম্বা জার্নি অনেক দূর যাচ্ছে, যাওয়ার এক পর্যায়ে এক জায়গায় দাঁড়ানোর পরে এক ইংরেজ এসে বলছে, এই গাড়িটা আপনাদের ছেড়ে দিতে হবে, এটা আগে থেকে রিজার্ভ করা, ব্রিটিশ একজন অফিসার যাবে। এটা মিথ্যা কথা ছিল, বাঙালিদেরকে বুংবাং বুঝায় নামাই দেওয়ার একটা প্রসেস ছিল। কিন্তু কল্যাণী প্রতিবাদ করছে, বলছে যে না, এগুলো মিথ্যা কথা, এটা আগে থেকে রিজার্ভ করা না, এটা ভুল। মানে অনুপম নিজে নেমে যাবে, কিন্তু কল্যাণী প্রতিবাদ করছে, ব্যক্তিত্বের পরিচয় দিছে। এর আগে যখন গাড়িতে উঠে অনুপম নিজে উঠতে পারতেছিল না, মোটামুটি চলন্ত গাড়ি তাই না, ব্যাগটেক গুলো কল্যাণী উঠাইছিল। মেয়ে হইলো তার ব্যক্তিত্ব খুব দারুণ, অনুপম ছেলে হইলো মেধা মার্কা টাইপের। এবার বুঝছো? তো যখন এসে বলছে এই গাড়ি আগে থেকে রিজার্ভ করে আপনাদের নেমে যেতে হবে, অনুপম ব্যস্ত হয়েছে নেমে যাবে, কল্যাণী বলছে না, আমরা ছাড়বো না, গাড়ি আগে থেকে রিজার্ভ করে ভুল। কল্যাণীর প্রতিবাদের মুখে ব্রিটিশরা এই গাড়ি নিতে পারে নাই, নতুন একটা বগি যুক্ত করে তারপর গাড়ি ছাড়ছে, ইত্যাদি ইত্যাদি। যখন গাড়ি কানপুরে গিয়ে পৌঁছাইছে তখন কল্যাণীরা নেমে যাবে। লম্বা জার্নি হয়েছে, মাঝখানে একে অপরকে দেখছে। এখন প্রশ্ন হলো একে অপরকে চিনছে কিনা। কল্যাণী চিনছে, যেটা হলো অনুপম। কেন? কারণ বিয়ের সময় অনুপমের একটা ছবি কল্যাণীকে দেয়া হয়েছিল, আর কল্যাণীর কোনো ছবি অনুপমের কাছে ছিল না। এই জন্য কল্যাণী অনুপমকে চিনেছে। তো যাওয়ার সময় যখন কানপুরে গিয়ে যখন নামে যাবে, নামার সময় আর অনুপমের মা ধৈর্য রাখতে পারলো না, এক পর্যায়ে জিজ্ঞেস করে ফেললো, তোমার নাম কি মা? তো মেয়ে উত্তর দিল, আমার নাম কল্যাণী। তোমার বাবার নাম? বলছে তার নাম শম্ভুনাথ সেন, তিনি এখানকার ডাক্তার। তাহলে চারটা জিনিস মিলল। তারা কানপুরে থাকতো, কল্যাণী কানপুরে গিয়ে নামতেছে। কানপুর স্টেশন, মেয়ের নাম কি? কল্যাণী, বাবার নাম কি? শম্ভুনাথ। নামছে কোথায় গিয়ে? কানপুরে। বাবার নাম কি? শম্ভুনাথ, পেশা কি? ডক্টর। তাহলে কানপুর, কল্যাণী, শম্ভুনাথ, শম্ভুনাথের পেশা ডাক্তারি, চারটা মিলে গেছে একদম খাপে খাপ। বুঝছো? সুতরাং তখন আর বুঝতে বাকি থাকলো না অনুপমের মা যে এত ভালো একটা মেয়ে, এত প্রাণোচ্ছল, শিক্ষিত, দারুণ ব্যক্তিত্বের, সাহসী একটা মেয়ে আমার ছেলের বউ হওয়ার কথা ছিল, অথচ একটুর জন্য গত বছর সবকিছু ফুসকে গেল। আফসোস করা ছাড়া আর কিছু করার থাকলো না। একথা বলে কল্যাণী নেমে চলে গেছে। এবার অনুপমের ভিতরে আগুন জ্বলে উঠছে। এই যে লালমুলা, হ্যাঁ, ওই যে আমাদের এলাকায় বলে যে সকলের মায়ের আন্দাজ আছে, বেকুবের মায়ের কোনো আন্দাজ নাই। বেকুব যদি খেইবা যায় তাহলে খবর আছে। ব্যক্তিত্ব নাই নাই, এবার ব্যক্তিত্ব জাগছে। কেমন জাগছে? কল্যাণী যেখানে গিয়ে নামছে ট্রেন থেকে, তারপরে আমরা দেখবো গল্পটা খুব দ্রুত শেষ হয়ে যাবে। কিভাবে শেষ হয়েছে? অনুপম লিখছে, এরপরে মা এবং মামা দুজনের আদেশ অমান্য করে বহুবার আমি কানপুরে এসেছি। শম্ভুনাথ সেনের কাছে আমি হাত জোর করছি। অথচ গল্পের মাঝখানে কিন্তু অনুপম নিজে ফ্ল্যাশব্যাক দেখছিল। কিভাবে দেখছিল জানো? বিয়ের আসর থেকে তার একজন পাঠাই দেওয়া হয়েছে, সে আইসা কল্পনা করছে বাংলা ছবির মতো, যে তাকে পায় নাই বলে কল্যাণী খায় না, দায় না, চুল বাঁধে না, নিজের যত্ন করে না, মরে যাওয়ার অবস্থা। তারপরে কল্যাণীর বাবা তার কাছে এসে বলছে আমার মেয়েটাকে বাঁচাও, তারে বিয়ে করো, ইত্যাদি। বাংলা ছবির মতো আর কি। এটা মিথ্যা, অহেতুক সে ভাবছিল আর কি। তো কানপুরে যখন কল্যাণীকে সে দেখছে, তারপরে এবার সে অবাধ্য হয়ে গেছে। সে মা এবং মামা দুজনে অবাধ্য হয়ে দুজনকে পাত্তা না দিয়ে কানপুরে গেছে, শম্ভুনাথ সেনের কাছে যে ক্ষমা চাইছে। শম্ভুনাথ সেন রাজি হয়েছে যে ঠিক আছে, আমি তোমার কাছে আমার মেয়ে বিয়ে দেব। কিন্তু বেগে গেছে কল্যাণী। কল্যাণী বলছে না, আমি বিয়ে করব না। কেন? বলছে আমার মায়ের আদেশ, মাতৃ আজ্ঞা আছে। মাতৃ আজ্ঞা মানে আমার মা মানে হলো দেশ, দেশের আদেশ আছে। সেটা কি? কল্যাণী কানপুরে এখন শিক্ষকতা করে, সে একজন টিচার, সে মেয়েদের পড়ায়, ছোট বাচ্চাদের পড়ায়, এবং তার ইচ্ছা হচ্ছে আমি পড়াবো, আমি দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করব। যেহেতু আমার বিয়ে হয় নাই, বিয়ে হইতে হইতে বিয়ের আসরে আমি বিয়ের শাড়ি পরলাম, বিয়ের গয়না পরলাম, আমি আলতায় চন্দনে সাজলাম,
আমার জামাই আসলো বিয়ের আসরে বিয়ে করার জন্য, তারপরে বিয়ে হইলো না, এমন বিয়ের আমার দরকার নেই। বুঝতে পারছো কথাটা? আমি আমার দেশের সেবা করব, আমার মাতৃ আজ্ঞা, আমার মায়ের জন্য আমি কাজ করব, এটা আমার দেশ। এই কথা বলে কল্যাণী বিয়ে করে না। তাহলে অনুপমকে হাল ছাড়ার পাত্র না। অনুপম বলে যে না, এরপরে আমি বহুবার কানপুরে আসছি, আমি এখানে থাকি, কল্যাণীর বিভিন্ন কাজে আমি হেল্প করে দেই, তার কাছাকাছি যাই, তাকে দেখতে পারি, তার সাথে কথা বলতে পারি, এটা এক ধরনের শান্তি। যার সাথে যারা ভাব, তারা একটু দেখলেও লাভ। বুঝো নাই? আমার এক ভাগিনা বলছিল আর কি, বিশ্বপ্রেমিক টাইপের, বহু প্রেম করা ছেলে, বলছে মামা তুমি তো জানো না, প্রেমিকার বাড়ির গরু ছাগল দেখলেও নিজের মধ্যে একটা শান্তি লাগে। বুঝছো কথাটা? তো অনুপম ওইরকম ভাবে ওই জায়গায় যায়, কল্যাণীকে দেখে, তার কিছু কাজ করে দেয়, তার উপকারে আসার চেষ্টা করে। আর ওই যে গাড়ির মধ্যে শুনছিল জায়গা আছে, ওই জায়গা আছে এটাকে সে তার ট্যাগলাইন হিসেবে ধরে নিছে, যে এই জায়গা যেন কল্যাণীর মনে, আমি তার মনেই যেন জায়গা পাই, আমি তার কাছে যেন জায়গাটা পাবো, আজকে না পাই পরে পাবো, না পাইলেও কোনো সমস্যা নাই। এখানে গিয়ে আমরা দেখবো গল্পের শেষ হয়ে যাবে। প্রশ্ন হলো, তাহলে গল্পের নাম অপরিচিতা হইলো কেন? গল্পের নাম অপরিচিতা হয়েছে এই কারণে যে কল্যাণী অপরিচিতা ছিল। যে চিরপরিচিত হইতে পারত, সে তো চিরপরিচিত হইল না। সে অপরিচিতা ছিল, অপরিচিতাই থাকলো। তাকে চেনার পরেও সে আমার কাছে পরিচিত হইল না, কারণ সে আমার হইল না। বুঝতে পারছো? এই জন্য লাস্টে যায় বলছে গো অপরিচিতা। বুঝাইতে পারছি ব্যাপারটা? এখানে গিয়ে গল্প শেষ হয়ে যাবে। এখন বয়স বিতর্ক, যেটা নিয়ে অনেক কথা আছে তোমাদের, কি বলে, বই নিয়ে, বিভিন্ন গাইড নিয়ে নানান কথা হবে, একটু বুঝো ব্যাপারটা। গল্প যখন শুরু করছিল, অনুপম বলছিল আজ আমার বয়স 27 মাত্র, এটা বলছিল। অর্থাৎ 27 বছর বয়সে সে নিজের জীবনের কষ্টের কথাগুলো লিখছে। ক্লিয়ার? আর বলছে তখন ছিল 23, এখন হইয়াছে 27। মাকে বাদ দিয়ে দিছি, মামাকেও বাদ দিয়ে দিছি, এই কথাটা গল্পের মধ্যে বলা আছে। মার কথাটা সরাসরি বলা নাই। বলছে মাতুলকে ছাড়িয়াছি একমাত্র ছেলে বলে, মা আমাকে ছাড়িতে পারেন না। অর্থাৎ মাতুল মানে মামা, মামারে বাদ দিছি কিন্তু মা আমারে ছাড়তে পারেন না, দ্যাট মিনস মায়ের অবাধ্য হয়ে গেছি। সো এখন তখন ছিল 23, এখন হয়েছে 27। তখন মানে হচ্ছে যখন কল্যাণীর সাথে অনুপমের দেখা হয়। ভালো করে বুঝো, কল্যাণীর সাথে অনুপমের ট্রেনে দেখা হবার সময়। বুঝছো বার কথা? তখন ছিল 23, মানে যখন আমি কল্যাণীকে দেখেছিলাম। বিয়ের আসলে তো কল্যাণীকে সে দেখে নাই। যখন আমি কল্যাণীকে দেখেছিলাম, যখন তার প্রেমে আমি মজেছিলাম, যখন তার রূপে আমি মুগ্ধ হয়েছিলাম, তখন ছিল 23, এখন হয়েছে 27। তখন মানে কখন? যখন আমি তাকে ট্রেনে দেখেছি। এখন কত? 27, মানে 24, 25, 26, 27, 4 বছর ধরে সে কানপুরে আসে যায়। 4 বছর পরে সে তার কষ্টের কাহিনী লিখছে। তাহলে 22 কি হবে রে পাগলা? 22 হলো বিয়ের সময় অনুপমের বয়স। বিয়ে যদিও হয় নাই আর কি, বিয়ের সময় অনুপমের বয়স। এই 22 কথাটা কিন্তু বইতে বলা নাই, ক্যালকুলেশন করে বের করে নেওয়া লাগবে। কেন? বইয়ের ভিতরে গল্পে একটা লাইন আছে এরকম, দিন যায় একটা বৎসর গেল। গল্প পড়লেই দেখবা মাঝখানে আছে এই কথাটা, দিন যায় একটা বৎসর গেল, মা তো লজ্জায় আমার কথা তুলতেই পারেন না। আর মা ভাবছিলেন অপমানের কথা যখন সবাই ভুলিয়া যাইবে, তখন আবার নতুন করে বিবাহের চেষ্টা করিবেন। তাহলে দেখো, দিন যায় একটা বছর গেল, এর মানে ওই লজ্জিত হওয়ার, বিয়ের আসরে প্রত্যাখ্যাত হওয়ার পরে 1 বছর তারা বিয়ের চেষ্টা করে নাই। এবং 1 বছর পরে যখন তীর্থে যাচ্ছিল, তখন কল্যাণীর সাথে দেখা। দ্যাট মিনস তীর্থে যাওয়া মানে হলো 23, আর তার 1 বছর আগে হলো 22। আর গল্প যখন লিখে তখন তার বয়স 27। এবার অনুপমের বয়স বিতর্ক বুঝছো কিনা বলো? এটা কিন্তু বাংলাদেশে অলমোস্ট ম্যাক্সিমাম জায়গায়, ম্যাক্সিমাম টিচার এটা ধরতে পারে নাই। সবাই কিন্তু পড়ায় বিয়ের সময় তার বয়স 23, এটা ভুল। তখন ছিল 23, এখন হয়েছে 27। তখন মানে ট্রেনে দেখা হওয়ার সময়। আর ট্রেনে দেখা হওয়ার 1 বছর আগে কল্যাণীর সাথে বিয়ের কথা হয়েছিল। দ্যাট মিনস বিয়ের সময় বয়স 22, ট্রেনে দেখা হওয়ার সময় 23। আর যখন অনুপম তার নিজের আত্মবৃত্তান্ত লিখে, তখন তার বয়স হচ্ছে 27। আমি বুঝাতে পারছি তোমাদের? পরে কি তাদের বিয়ে হয়নি? হয়নি। ছোট গল্প মানেই তো এমন ভাইয়া, শেষ হয়েও হইল না শেষ, আক্ষেপ রেখা ধুরুম করে গুরুম করে শেষ হয়ে যায়। আশা করি বুঝাইতে পারছি। হ্যাঁ, এটা শর্ট স্টোরি, এটা ছোট গল্প, ডেফিনেটলি। জোহের বলছে ভাইয়া আপনি একটু রাগে, তাই এরা জানে না। হ্যাঁ,
যারা নতুন তারা জানেন আমি রাগী, আমি বকাঝকা দেই, আমি একটু টাইট, একটু স্ট্রিক্ট। হ্যাঁ, আমি অন্য ভাইয়াদের মতন, এটা মাথায় রাখবা। আমি খুব ফানি, আবার খুবই স্ট্রিক্ট, এটা মাথায় রাখবা। এবং আমার ক্লাস করতে বসলে তোমার কাজ হবে খালি শোনা। তোমার কাজ হলো খালি মন দিয়ে শুনতে থাকবা, কোনো পাকনামি করবা না, আগ বাড়ায় কোনো প্রশ্ন করবা না। কারণ তোমার সব প্রশ্নের উত্তর আমার কথার মধ্যে চলে আসবে। শেষে আমি আবার তোমার প্রশ্ন নিব, যেগুলো মিস হয়ে যাবে, তখন তুমি প্রশ্ন করবা। মাঝখানে আগ বাড়ায় বাঁ হাত ঢুকাবা না, এটা আমি পছন্দ করি না। ওকে, এখন আসো পাঠ বিশ্লেষণে। আমরা আসছিলাম গল্প, আমরা তোমাদেরকে অলরেডি শোনাই দিছি। এখন এখানে তোমরা দেখতে থাকো। 5 মিনিটের একটা ছোট্ট ব্রেক। ভাইয়া 5 মিনিট পরে তোমাদের সাথে আবার কথা বলবো। প্রজাপতি ও পঞ্চস্বর, হ্যাঁ বুঝাবো, অসুবিধা নেই। ওকে, শুনতে পাচ্ছ? ওকে, চলো শুরু করি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমরা নিব, কোনো অসুবিধা নাই। এন্ডিং তাহলে কমপ্লিট হলো না। ছোট গল্পের বৈশিষ্ট্য এটা, তোমার মধ্যে একটা উসখুস রেখা দিবে আর কি। এটা ছোট গল্প, শেষ হইয়াও হইল না শেষ। 3 নম্বরটা বুঝে নেই, বুঝে দিচ্ছি। আলিফ, আপনার পরিচয়টা দিলেন না। আমার নাম কাউসার, কাউসার আহমেদ। আমি তোমাদের উদ্ভাসের বাংলা ডিপার্টমেন্টের বাবা মা, বুঝছো তো? তারপরে হলো ব্রেক টাইম ডান, ডান আমি জানি। 4 লাইনটা হ্যাঁ, সেগুলোতে যাচ্ছি। একজন বলছে প্রজাপতির সাথে পঞ্চস্বর, এটা আরেকটু বলতে। প্রজাপতির সাথে পঞ্চস্বর মানে আলিফ, আপনার পরিচয়টা দেন। বললাম তো, কাউসার আহমেদ, উদ্ভাসের বাংলা এবং সাধারণ জ্ঞানের শিক্ষক। 38তম বিসিএস এবং 41তম বিসিএস এর নন ক্যাডার। উদ্ভাসে আছি 15 সাল থেকে, এখন 2025 সাল। শিক্ষকতার বয়স 16 বছর। বোঝা গেছে? দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, ব্যক্তিগত জীবনে বিবাহিত, এক কন্যা সন্তানের বাবা। এখন দেখো, আমরা বলছিলাম যে প্রজাপতির সাথে পঞ্চস্বরের বিরোধ, এটা নিয়ে কথা আসছিল। এটা বুঝতে পারে নাই। মানে প্রজাপতি আর পঞ্চস্বর হলো হিন্দু ধর্ম অনুযায়ী দুইজন দেবতার নাম। হিন্দু ধর্মে এক এক দেবতার এক এক কাজ, বুঝছো? এই প্রজাপতি মানে হচ্ছে ব্রহ্মা, ওনার কাজ হচ্ছে মানুষের বিয়ের ব্যবস্থা করে দেওয়া। যেমন লক্ষ্মী ঐশ্বর্য দেয়, টাকা পয়সা দেয়। সরস্বতী দেয় হচ্ছে বিদ্যা, ঠিক না? ঠিক প্রজাপতির কাজ হচ্ছে মানুষের বিবাহ এবং মানুষের জন্ম টন্ম, এগুলো উনি সৃষ্টির দেবতা ব্রহ্মা। আর পঞ্চস্বর হচ্ছে মদনদেব বা কামদেব বা প্রেমের দেবতা, মানুষের শরীরের জৈবিক চাহিদা বা সেক্সুয়াল ডিজায়ার উনি তৈরি করে দেন। ক্লিয়ার? তো এখন সহজ কথায়, পঞ্চস্বরের কাজ হচ্ছে সেক্সুয়াল ডিজায়ার তৈরি করা, আর প্রজাপতির কাজ হচ্ছে সেক্সুয়াল ডিজায়ার মেটানোর ব্যবস্থা করা, মানে বিয়ের ব্যবস্থা করে দেওয়া। তো অনুপম লিখছে, আমার ভাগ্যে প্রজাপতির সাথে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। মানে প্রজাপতিও তার কাজ ঠিক মতো করেছিল, পঞ্চস্বরও তার কাজ ঠিক মতো করেছিল। মানে যবে আমার কামনা বাসনা পাইছে, তবে বিয়ের ব্যবস্থাও হয়েছিল, কিন্তু বাগরা দিছে হইল মামা। এবার বুঝছো? আশা করি বুঝাতে পারছি। আর এখানে যে কিছু তথ্য আছে, আমরা সাধারণত এই তথ্যগুলোকে ব্যাখ্যা করে দিই, কিন্তু ঝামেলা যেটা সেটা হলো এই তথ্য তুমি ধরতে পারবে না কোনোদিনও। ধরতে পারবে না এই কারণে, যদি তুমি পুরো গল্পটা পড়ে না আসো। গল্পটা যদি পড়ে থাকো আগে, তাহলে কাজ হবে। আর যদি গল্প আগে না পড়ে থাকো, রিডিং, এটা খুব কম ধরতে পারবা, খুব কম। এই জন্য তোমার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমাদের যেদিন যে লেকচার থাকবে, তোমরা তো আগে থেকে কোর্স প্ল্যান জানো, একটু করে রিডিং করে আসবা। তোমার বুঝতে বলতেছি না, খালি রিডিং করবা। বয়স কলকাতা, না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে, অর্থাৎ দৈর্ঘ্য হিসাবে মানে বলছে আমার বয়স খুব যে বেশি হয়েছে এমন না, দৈর্ঘ্যের হিসাবে কম, গুণের হিসাবেও বড় না, মানে আমি এই জীবনে খুব যে বেশি কোনো কিছু অ্যাচিভ করতে পারছি এমন না। অর্থাৎ আমার লাইফের না আছে কোয়ান্টিটি, না আছে কোয়ালিটি। এরপরে বলছে তার জীবনটা ফলের গুটির মতো হয়ে গেছে। ফলের মতো গুটি, ফলের মতো গুটি মানে হচ্ছে
যে আমটা পুরোপুরি পাকার আগেই পাকার রং ধরে পড়ে যায় এটাকে বলা হয় গুটি, মানে পরিপূর্ণ বয়সে বিকশিত হওয়ার আগেই পাইকা গেছে, বুঝছো, মানে পরিপূর্ণ বিকশিত না। অনুপম বলছে রাইট টাইমে সঠিকভাবে বিকশিত হওয়ার আগেই আমার জীবনটা মাঝপথে থেমে গেছে, এই জন্য সে তার জীবনকে বলেছে ফলের মতো গুটি। এবার বুঝছো? বই তো কিনি নাই, বই মানে তো কি করবো, বই আমি কিনে দেবো? আমি দেবো, বই কিনে দেবো? ফাইজলামি করো, বই কিনে নাই। অনুপমের এই জীবনের ইতিহাসটুকু আকারে ছোট, মানে অর্থাৎ ছোট্ট জীবন আর কি। আরটা সমাধান দিতে পারে, যারা বই কিনো না বা মার্কেটে পাচ্ছ না, বইয়ের পিডিএফ নামাই নিবা, নামায় বইটা একটা ফটোকপির দোকান থেকে প্রিন্ট করে নিবা আপাতত, কিন্তু কোনো ফালতু অজুহাত দিবা না, এসব আমি পছন্দ করি না। যারা ছোটকে সামান্য বলে ভুল করে না তারা অনুপমের জীবনের ইতিহাসের রস বুঝবে, অর্থাৎ জীবনটা ছোট হইলেও এখানে তো বিশাল বিশাল ঘটনা আছে, এর জন্য অনেকে জীবন বলছে আমার জীবনের রসটাকে তারা বুঝবে। এই যে শিমুল ফুল, মাকাল ফুলের ব্যাখ্যা, এমএ পাশ করছে তার কথা, ছেলেবেলায় লজ্জা পাইতো, কিন্তু বয়স হলে সে চেয়েছে তার মুখের সুরূপ আর পণ্ডিত মশাইদের বিদ্রুপ যেন এভাবেই প্রকাশ পায়। অর্থাৎ এক জায়গায় লেখা আছে, যদি জন্মান্তর থাকে, অর্থাৎ আবার যদি জন্মাইতে পারি, আমার মুখের স্বরূপ মানে আমি আবার সুন্দর হইতে চাই, পণ্ডিত মশাইয়ের বিদ্রুপ অর্থাৎ তারা যে আমার ট্রল করতো আবার করুক, অর্থাৎ আমি আজকের এই লাইফটা রিপিটেডলি আবার চাই, আজকের লাইফটা আবার চাই, এই কারণে চাই আমার এই জীবনে এই লাইফে এই জন্মে আমার কাছে কল্যাণী ছিল, আসার কথা ছিল, ঠিক না? কিন্তু আমার ভুলের কারণে কল্যাণীকে আমি পাই নাই, ঠিক এই ভুলটা আমি আর পরের জন্মে করব না, বুঝছো কি না? যদি জন্মান্তর থাকে আমি এই লাইফটাকে আবার চাই, আবার চাই এই কারণে আজ এই জন্মে যে ভুলটা করছি পরের জন্মে সেই ভুলটা আমি করব না, আমি যেন কল্যাণীকে পরের জন্মে হইলেও পাইতে পারি। সামনে যত দূর দৃষ্টি যায় চোখে খালি ধুধু করছে, ছুটি, পরীক্ষা নাই, উমেদারি নাই, উমেদারি মানে হচ্ছে চাকরির জন্য বিভিন্ন জায়গায় পরীক্ষা দেওয়া আর কি, কাজ কাম নাই, এই জন্য খালি তার মাথার মধ্যে খালি বিয়া ঘুরতেছিল আর কি। থাকার মধ্যে ভিতরে আছেন মা, বাইরে আছেন মামা, অর্থাৎ তার জীবনটা মা আর মামাকে নিয়েই, আর কেউ নাই তার। এরপরে তাকে এখনো মনে হয় অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই, অন্নপূর্ণা মানে দেবী দুর্গা, দুর্গার দুই ছেলে, বড় ছেলের নাম গণেশ, ছোট ছেলের নাম কার্তিক, গণেশের আরেক নাম গজানন, কার্তিক দেখতে অনেক সুন্দর ছিল, বলছে এখন আমাকে দেখলে মনে হয় আমি কচি খোকা, আমি অন্নপূর্ণার কোলে কার্তিকের মতো। কন্যার পিতা মাত্র স্বীকার করিবেন আমি সৎপাত্র, তামাকটুকু পর্যন্ত খাই না, ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, তাই সে নিতান্ত ভালো মানুষ, অর্থাৎ সে পান বিড়ি সিগারেট কোনো কিছুই খায় না, একদম ভালো ছেলে আর কি, ফ্ল্যাট ভালো ছেলে, বেশি ভালো কিন্তু ভালো না, বুঝো না এই কথাটা? আমি তোরে কইতাছি না তুই বিড়ি খা, আমি নিজেও স্মোক করি না, উল্টা বুঝিস না, বোঝানোর চেষ্টা করছি এটা, যে বেশি ভালো ভালো না, বেশি ভালো মানে হচ্ছে অতিরিক্ত ভালো হলে এটা অ্যাভারেজ হয়ে যায়। আমি এটা কোন অর্থে বুঝাইছি, একটা ছেলে কলেজ পাশ করে ফেলাইছে, স্কুল লাইফে তার কোনোদিন কারোর সাথে ঝগড়া বাঁধে নাই, কথা কাটাকাটি হয় না, একটা কিল ঘুষি সে দেয় নাই, খায় নাই, এটার নাম বেশি ভালো পোলা। এই বেশি ভালো পোলা গুলার ঝামেলা আছে, যারা যারা আমার ক্লাসে আসোস তোদের বলতাছি ভাই, বেশি ভালো হইস না, খেলাধুলা করা লাগবে, কিছু ঝগড়া ফ্যাসাদ করা লাগবে, খেলা দেখা লাগবে, স্পোর্টস মাইন্ডেড হওয়া লাগবে, বুঝাতে পারছি? তুমি যদি কোনোদিন কোথাও কোনো প্রতিবাদ না করো তাহলে তোমার সাথে কারো কোনোদিন ঝগড়া বাঁধবে না। ঝগড়া বাঁধার দুইটা কারণ, হয় তুমি অন্যায় অথবা তুমি ন্যায়, দ্যাট মিনস তুমি ন্যায় এবং অন্যায়ের পার্থক্য করতে পারো। আর তুমি যদি তোমার সামনে অন্যায় দেখো, কথা না বলো, তাহলে তোমার সাথে অনুপমের কোনো পার্থক্য নাই। তুমি কারোর সাথে ঝগড়া বা কথা কাটাকাটিতে লিপ্ত হইছো, এর মানে এটা হয় তুমি ন্যায়ের পক্ষে নয় তুমি অন্যায়ের পক্ষে, কিছু একটা তুমি মিন করছো, রাইট? সো এটা একেবারে খারাপ কাজ না। টুকটাক ঝগড়া বাঁধানো স্কুল লাইফে, একটু বন্ধু বান্ধবের সাথে মাঝে মধ্যে কিলাকিলি করে ফেলা, নাক ফাটাই ফেলা, এটা খারাপ না, আমার কথার দার্শনিকতা আছে, বোঝা লাগবে। ক্লাস থেকে বাইরে যাবে, কাউসার ভাই কইছে মারামারি করার লাগা, নাম এটা বলি নাই, আমি তোরে বলছি যে নিপাট অতিরিক্ত লেভেলের ভালো যারা, এদের প্রবলেম আছে যদি সে ছেলে হয়ে থাকে। কেন জানো? কারণ পুরুষ মানুষের জন্য আল্লাহ পৃথিবীটা ওপেন করে রাখছে। ভাইরে, এই পৃথিবীটা অনেক বেশি কমপ্লেক্স, তুই যতটা ভাবছস তার থেকে অনেক বেশি কমপ্লিকেটেড, তুই যতটা ভাবস তার থেকে অনেক বেশি চ্যালেঞ্জিং, তুই যতটা ভাবস তার থেকে অনেক বেশি রাফ এন্ড টাফ। বুঝাতে পারলাম? সো ওই লাইফটা এক সময় তোমাকে চেস করা লাগবে। এখন তুমি কলেজ পাস করে ফেলাইছো, সোজা হাতে হাঁটো, ঢোলা পেন পরে, কোনোদিন কারোর সাথে কোনো কথা কাটাকাটি পর্যন্ত হয় নাই, এটা বেশি ভালো লোক। হ্যাঁ, কয় বলে এক ওভার হয় কইতে পারে না, এগুলো বেশি ভালো লোক। কিন্তু পরীক্ষা দিলে টপ করে, কিন্তু কয় বলে এক ওভার হয় কইতে পারে না, এগুলো বেশি ভালো লোক। অত ভালো হলে ঝামেলা আছে, অনুপমের মতো হয়ে যাবা। সো ডোন্ট বি এন অনুপম, তাহলে কল্যাণী পাবি না।
এরপরে আসো, মাতার আদেশ মেনে চলার ক্ষমতা অনুপমের আছে, বস্তুত না মানার ক্ষমতা নাই। অর্থাৎ মায়ের কথাতেই সে চলে, অন্তর্মহল বা অন্তঃপুরের কথা সে খুব শুনে। সে বলছে বিয়ের পরেও আমি সেটা শুনবো। কোনো মেয়ে যদি স্বয়ংবরা হয় সেটা মনে রাখো। অর্থাৎ যেসব মেয়েরা নিজেরাই নিজেদের জামাই পছন্দ করে, তোমরা এই কথা মনে রাখতে পারো যে অনুপম খুব বাধ্য ছেলে, বউয়ের কথায় উঠবে আর বসবে। তো যে স্ত্রীর বশীভূত তাকে এক কথায় বলা হয় স্ত্রৈণ। কি বলা হয় রে? যে স্ত্রীর বশীভূত তাকে এক কথায় বলা হয় স্ত্রৈণ। দেখতে পুরুষ, আসলে পুরুষ না, বুঝছস নাই? বউ যা বলে তাই শুনে, এদেরকে স্ত্রৈণ বলা হয়। হ্যাঁ, তুমি কি বউয়ের সাথে পরামর্শ করবে না? করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটা, স্ত্রীর সাথে পরামর্শ করা একটা সুন্নাহ, তার মতামত নেওয়া সুন্নাহ। কিন্তু ইট ডাজন্ট মিন দ্যাট সে উঠতে বললে উঠবা, বসতে বললে বসবা, এইটা না। স্ত্রৈণ হওয়া যাবে না, কিন্তু স্ত্রীর সাথে পরামর্শ করা, তার মতামত নেওয়া, তার মতামতকে গুরুত্ব দেওয়া, এটা অত্যন্ত ভালো কাজ, এটা সুন্নাহ। তো তোমাকে বুঝতে হবে কতটুকু কি। এখানে কল্যাণীর বর্ণনা, যে কল্যাণীর কথা তোমাদেরকে আমি বলেছি, কল্যাণীর বিশেষত্ব এখানে আছে, অনুপম গেল। এরপরে উক্তিসমূহ, এখানে গল্পের ভিতরকার কিছু উক্তি যেগুলো আমি তোমাদের মধ্যে গল্পে অনেকগুলো বলে আসছি। ওই যে হরিশ বলছে, হ্যাঁ মেয়ে যদি বলে খাসা মেয়ে আছে। অনুপম বলছে একবার মামার কাছে কথাটা পাড়িয়া দেখো, মানে বিয়ের কথাটা মামারে কো, আমারে কোস্কির লেগা। বিনোদা বলছে মন্দ ন, হ্যাঁ খাঁটি শোনা। শম্ভুরা বলছে বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে, ওই যে বিয়ের আসরে তোমার মামা বলতেছে সব গয়না ফয়না এখন টেস্ট করবে, তোমার একটু এদিকে আসতে হচ্ছে, আসো। ওই কথাগুলো, যে উক্তিগুলো আমি বলছি। ওকে। তারপরে শম্ভুনাথ বলছে আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আমরা ধনী নই, আপনাদের যোগ্য আয়োজন করিতে পারি নাই, ক্ষমা করিবেন, রাত হইয়া গেছে, আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করি না, এখন তবে আপনাদের গাড়ি বলিয়া দেই। ভদ্রভাবে বলছে আপনারা যান গা। এরপরে ঠাট্টার কথাবার্তা আসছে। এন্ড দেন শম্ভুনাথ ইয়ারিং জোড়ার কথা, সকলে বলিল দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া, ঠাট্টা করিতেছেন না কথা। তাদেরকে যখন সেখান থেকে বিতরণ করে দেয়, তারপরের এক্সপ্রেশন হচ্ছে এটা। এরপরে এই যে গল্প লেখাকালীন অনুপমের বয়স 27, বিবাহকালীন অনুপমের বয়স হচ্ছে 22। ট্রেনে কল্যাণের সাথে দেখাকালীন অনুপমের বয়স হচ্ছে 23, বিবাহকালীন কল্যাণের বয়স 15, গল্প লেখাকালীন বয়স হচ্ছে 19। অনুপমের জীবনটা বড় নয় দৈর্ঘ্য হিসাবে বা গুণের হিসাবে, যে তথ্যগুলো তোমাদেরকে দিয়ে আসছি। ভাইয়া শোনো, একটা গল্প যখন তুমি শুরু থেকে শেষ পর্যন্ত টু দ্য পয়েন্ট শুনে ফেলবা, তখন তার ম্যাক্সিমাম জায়গায় চলে আসবে। আগে যদি একবার রিডিং করতে পারো কোনো টপিক, আর আমার কথাগুলো ভালো মতো শোনো এবং এটাকে মিলিয়ে নাও, তোমার ওই টপিক ভাজা ভাজা হয়ে যাওয়ার কথা। প্রজাপতির সঙ্গে বিরোধ নাই শম্ভুনাথের। শম্ভুনাথের বয়স 40-এর এপার বা ওপার, চুল কাঁচা, গোফ পাক ধরিতে আরম্ভ করিয়াছে। শম্ভুনাথ বড়ই চুপচাপ, নিতান্ত শম্ভুনাথ একটু নির্জীব, তেজ নাই, ব্যবহার নেহাত ঠান্ডা, বিনয় অজস্র নয়, মুখে কথা নেই। এখান থেকে আমি যেখান থেকে কলমটা ধরতেছি, আমি এটা মোটা করে ধরি, হ্যাঁ, এই যে এখান থেকে এ পর্যন্ত এটা কিন্তু শম্ভুনাথ বাবুর বন্ধু সম্পর্কে লেখা। এটা কিন্তু শম্ভুনাথ বাবু সম্পর্কে না, এই কথাটা, এটা শম্ভুনাথের বন্ধু। তোমাদের বইতে প্রিন্টিং এ ভুল আছে, এজন্য আমরা সেভাবেই নিছি, বাড়ির আমি বুঝাই দিচ্ছি এটা, ঠিক আছে? এটা শম্ভুনাথের বন্ধু। বইটা পড়লে দেখবা এখানে গিয়ে মুখে কথা নেই, এরপরে একটা দাড়ি থাকার কথা ছিল, নাই, বুঝছো? এরপরে কোমরে চাদর বাঁধা, গলা ভাঙ্গা, টাক পড়া। দেখো শম্ভুনাথ কিন্তু টাক পড়া না, উপরে বলা আছে শম্ভুনাথের চুল কাঁচা। আমি রিলেট করে দিচ্ছি, ওয়েট করো। টাক পড়া, গায়ের রং মিশকালো, শরীর বিপুল, নেহাত ভালো মানুষ ধরনের, ভেতরে একটু জোর আছে না, এই জায়গাটা আবার ভুল, এটা আমি মুছে দিচ্ছি। নেহাত ভালো মানুষ ধরনের ভিতরে জোর আছে, এই জায়গাটা শম্ভুনাথের সম্পর্কে, এটা শম্ভুনাথের বন্ধু সম্পর্কে না। এখানে যে কথাগুলো দেখতেছো এগুলো সব শম্ভুনাথের বন্ধু। কোমরে চাদর বাঁধা, গলা ভাঙা, মাথা টাক পরা, গায়ের রং মিশকালো, শরীর বিপুল, এটা তার বন্ধু। কিভাবে? আমার দিক তাকায় থাকো। বিয়ের আসরে যখন গেছে অনুপমের লোকেরা, তখন বিয়ে বাড়ির আয়োজন মামার খুব একটা পছন্দ হয় নাই। উনি চাইছিলেন অনেক জাঁকজমক হবে, সবাই এসে আমাদের হুজুর হুজুর করবে, জি হুজুর জি হুজুর করবে, এতটা করে নাই। শম্ভুবাবু নিজেই কথা খুব একটা বলে না, কম কথা বলে। তো শম্ভুবাবু যদি এখানে একাই থাকতো তাহলে বিয়ের আগেই হয়তো এটা ক্যাচাল হইতো, হয় নাই। কার কারণে? শম্ভুবাবুর একটা বন্ধু ছিল, ওই বন্ধুটা এসে সবাইকে জোর হাত নমস্কার করে করে কেমন আছেন, ভালো আছেন, সব ঠিক আছে, এই হচ্ছে উনি। কোমরে চাদর বাঁধা, গলা ভাঙা,
মাথায় টাক পড়া, গায়ের রং মিশকালো, শরীর বিপুল। বইতে খেয়াল করে দেখবা, উনি যদি বারবার সবাইকে সম্ভাষিত করিয়া না দিতেন তাহলে গোড়াতে একটা অ্যাসপার উসপার হয়ে যেত। অর্থাৎ শম্ভুবাবু উপরের বৈশিষ্ট্য শম্ভুবাবুর, উনি চুপচাপ, কথাবার্তা কম বলেন, তেজ নাই, ব্যবহার ঠান্ডা, বিনয় খুব বেশি দেখান না, চুপচাপ টাইপের মানুষ। তো এটা আবার মামার পছন্দ না। মামার পছন্দ আমাকে হুজুর হুজুর করবে। এই হুজুর হুজুরটা করছে কে? শম্ভুবাবুর হয়ে শম্ভুবাবুর বন্ধু উনি। তোমাদের বইতে যেখানে কথাটা লেখা আছে ওখানে জ্যোতি চিহ্নের ভুলের কারণে সবগুলোকে মনে হবে শম্ভুবাবুর কথা, কিন্তু এটা শম্ভুর বন্ধুর কথা। আলাদা করে দেখাই দিলাম, এবার বুঝছো? বন্ধুর নাম ওখানে বলা নাই, উকিল বন্ধুর কথা বলা আছে। উক্তি কি এমসিকিউতে আসে? বিস্তর আসে। সেই ফুলের মতো যার বুকের উপর ভ্রমর এসে বসেছিল বলতে কি বোঝানো হয়েছে? একটা সময় তার জীবনে প্রেমের হাওয়া বইছিল, এটা বোঝানো হয়েছে রূপময়। ওকে, আর কিছু? ও জোরটো, এটা 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 এটাও শম্ভুর কথা, শম্ভুর বন্ধু না। ওকে, সো কোনটা শম্ভু, শম্ভুর বন্ধুটা বলে দিলাম। বালা মকরমুখ, বালা মকরমুখ মানে হচ্ছে কুমিরের মুখের ডিজাইনের বালা আর কি। ওকে, সুতরাং এগুলো নিয়ে তোমাদের আর কোনো ঝামেলা হওয়ার কথা না। গল্প পড়ে আমার ক্লাসে ঢুকবা, ভাইয়ের সবগুলো ধরে ধরে দিব, এবং এইভাবে সব বলে যে মাতৃ আজ্ঞা কল্যাণীর উক্তি, বিয়ে করবো না, এই উক্তিটা কার? এটা কল্যাণীর। তারপরে না আপনি যাইতে পারিবেন না, যেমন আছেন বসিয়া থাকুন। অনুপমকে কল্যাণী বসায় রাখছিল ট্রেনের ভিতরে। কল্যাণী যখন অনুপম যখন নামতে চাইছিল, যখন আয়সা বলছে ইংরেজরা যে এই গাড়ি আগে থেকে রিজার্ভ করা, আপনাদের নামতে হবে, অনুপম ধুরমুর করে নামতে চাইছে, কল্যাণী বলছে না আপনি যাবেন না, বসে থাকেন। ঠিক আছে কথা? গাড়িতে জায়গা আছে, কল্যাণীর উক্তি সম্পর্কে অনুপমের ভাবনা, গাড়িতে জায়গা, মনের জায়গা ইত্যাদি। ঠাট্টা তো আপনি করিয়া সারিয়াছেন। এরপরে শব্দার্থ দিয়ে দিছি, নিজের মতো করে একটু দেখে নিবা। অতিরিক্ত শব্দার্থ এখানে আছে যেগুলো তোমার দরকার হবে, কিন্তু বইতে সরাসরি পাবা না। এরপরে হচ্ছে কুইজ 2। আমরা 2 নম্বর কুইজটা একটু ট্রাই করি। তবে চলুন আপনাদের গাড়ি বলিয়ে দেই। উক্তিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবুর ভদ্রতা, দায়িত্ব, প্রত্যাখ্যান, প্রতিরোধ। আমি কি শম্ভু এখানে দীর্ঘকার দিয়ে লিখে আসছি? শম্ভু তোমরা দীর্ঘকার দিয়েই লেখা রে, কিন্তু এখানে রসুকার দেখতেছি কেন রে পাগলা? তো দেখো, এই ইয়েটা দিয়ে গেল, কুইজটা দিয়ে ফেলো। তবে চলুন আপনাদের গাড়ি বলিয়ে দিই। উক্তিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবুর ভদ্রতা, দায়িত্ব, প্রত্যাখ্যান, প্রতিরোধ। বাংলা সেকেন্ড কি আজকে পড়ানো হবে? না ভাইয়া, আজকে বাংলা একদিন ফার্স্ট পেপার, একদিন সেকেন্ড পেপার। আজকে একটু পরে তোমাদের সাথে হিমেল ভাই আসবেন, সম্ভবত ইংরেজি পড়াবেন, ফার্স্ট পেপার পড়াবেন। আবার নেক্সট উইকে যেদিন ক্লাস হবে আমরা দুজনেই আবার সেকেন্ড পেপার পড়াবো, বুঝছো? এইভাবে আমি আমি একদিন আসব, আমাদের অন্য টিচাররা যারা আছেন প্যানেলে তারা মাঝে মধ্যে নিবেন, এভাবে আগায় যাবে তোমাদের প্রোগ্রাম। ওকে, এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে? হ্যাঁ, প্রতি বছর প্রশ্ন আছে জয়ের। আমি তোমাদের কি করে বুঝাই যে সিলেক্টিভ হয়েও না, ইন্টারমিডিয়েটটা একটু হাই লেভেলের জিনিস, বেশি বেশি পড়বা। ওকে ডান, টাইম আপ। আমরা দেখতে পাচ্ছি তোমরা ভালো উত্তর দিছো। লিডার বোর্ড দেখতে চাও? বুঝছো? হ্যাঁ, সি হচ্ছে ভালো উত্তর। তিনি এটার মাধ্যমে আসলে প্রকৃতপক্ষে কি করছেন? তিনি প্রকৃতপক্ষে এটার মাধ্যমে প্রত্যাখ্যান করছেন, বলছেন আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি লিডার বোর্ড দেখাচ্ছি তোমাদের। তুরিন, জয়ের, ফাতেমা, ফাহিম, মৌমি, তাসমিন, জয়িতা, তোমরা 1 থেকে 7 পর্যন্ত আছো। এরপরে 8-এ বাঁধন, নুসরাত ইত্যাদি ইত্যাদি। ওকে, তারপরে আসো প্রত্যাখ্যান, ভাগাই দিছে। এরপর একটা সৃজনশীল প্রশ্ন আমরা একটু দেখি, মজা পাবা, ঠিক আছে? সিরিয়াসলি মজা পাবা। পড়াশোনা শেষ করে সবিতা এখন গ্রামের একটা সরকারি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন। বছর কয়েক আগে শহরের এক ধনী ব্যবসায়ীর ছেলের সাথে তার বিবাহ স্থির হয়। পাত্রপক্ষ বিয়েতে মোটা অঙ্কের যৌতুক দাবি করলে তার আত্মসম্মানে আঘাত লাগে। সবিতা নিজেই যৌতুককে প্রত্যাখ্যান করে বিয়ে না করার সিদ্ধান্তে অটল থাকেন। পিতামাতা ও সহকর্মীদের অনেক অনুরোধ সত্ত্বেও তিনি তার চিন্তা চেতনায় কোনো পরিবর্তন আনেননি। তিনি ছাত্রছাত্রীর প্রাণ, মায়ের মতো ভালোবাসা দিয়ে আগলে রাখেন সবাইকে। তিনি বলেন, দেশকে মাতৃজ্ঞানী সেবা করা, দেশকে ভালোবাসা প্রত্যেকের কর্তব্য, পর হইতে জীবন উৎসর্গ করাই তার ধর্ম। উদ্বেগের সবিতা, অপরিচিত গল্পের কল্যাণী, উভয় যৌতুকের শিকার। মন্তব্যটি বিশ্লেষণ করো। তুমি বলবা মন্তব্যটি যথার্থ, এটার জ্ঞান বলবা। উভয় 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 যৌতুকের শিকার বলছে না, বলছে বিশ্লেষণ করো। তুমি বলবা মন্তব্যটি ঠিক আছে, যথার্থ। এরপরে কল্যাণী যৌতুকের কারণে বিয়ে হয় নাই, যৌতুক নিয়ে বাড়াবাড়ি করার কারণে বিয়ের আসর থেকে বিয়ে ভেঙে গেছে।
সবিতার জীবনটাও সেম, দুজনের মিল দেখাই দিবা এখানে। সবিতার দেশপ্রেম কল্যাণীর মাতৃআজ্ঞার সাথেই একই সূত্রে গাথা। ইয়াস, কল্যাণী যেই সেন্সে দেশ সেবা করতেছে, সবিতাও ঠিক একই সেন্সে দেশ সেবা করতেছে। বুঝো নাই? সবিতা বিয়ে করে নাই, দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিছে। কল্যাণীও বিয়ে করে নাই, দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিছে। অর্থাৎ দুজনের দেশপ্রেমের সেন্স একই রকম, এটাই বুঝাইছে। সো এটা তোমরা করবা। এরপরে উত্তর আমরা দিয়ে রাখছি, এখানে দেখো উত্তরগুলো দিয়ে রাখছি। দেন আসো কুইজে যাই। আমি মাথা হেড করিয়া চুপ করিয়া রহিলাম, উক্তিটি থেকে বোঝা যায় অনুপম মেরুদণ্ডহীন, বিবেক বোধহীন, ব্যক্তিত্বহীন। অ্যান্সার করো একটা বহুপদী কুইজ, দেখি কি অবস্থা। ভাইয়া কোন উক্তিতে কোন ভাব প্রকাশ পায় একটু কষ্ট করে বলে দেন। বলে দেই, আমরা ক্লাসে তো ভাইয়া বলে দিই, তারপরে প্যারালাল টেক্সট আছে না, প্যারালাল টেক্সটে দেখবো এত সুন্দর করে ব্যাখ্যা করছি প্রতিটা লাইন ধরে ধরে, সেগমেন্ট ধরে ধরে। 1.5 ঘন্টায় তোমাদের জন্য যেটা করা দরকার ভাইয়া তো সেটাই করি। আমি তো তোমার এই 1.5 ঘন্টায় তোর কেমিস্ট্রি পড়াই নাই, তাই না, বা ভেক্টর পড়াই নাই। 1.5 ঘন্টার একটা প্যাকেজে যা করা দরকার ম্যাক্সিমাম আমরা সেটাই করে দিই। তোমার আকাঙ্ক্ষা, তোমার ইচ্ছারও একটা লিমিটেশন থাকা উচিত আই থিঙ্ক। এবং তুমি বইটা পড়বা, তুমি নিজে বুঝবা, দেন তুমি প্যারালাল টেক্সটের হেল্প নিবা। তারপরে বুঝতে না পারলে কিভাবে ওই উক্তিতে ওই ভাবটা প্রকাশ পাইলো আমাকে জিজ্ঞেস করবা, আমি তো আছি। সব যদি আমার উপরে ছেড়ে দাও তাহলে তুমি তো পাপেট হয়ে যাবা, পুতুল হয়ে যাবা। ইটস নট এ প্রসেস অফ এডুকেশন। ওকে, 1 মিনিট করে সময় পাবা তোমরা প্রতিটা কুইজের জন্য। ডান, টাইম আপ। আমি মাথা হেড করিয়া চুপ করিয়া রহিলাম, এটা দিয়ে প্রকাশ পায় অনুপম মেরুদণ্ড নাই, বিবেক নাই, ব্যক্তিত্ব নাই, সব। কোনো একটাও যদি থাকতো সে এমনটা করতো না। বুঝছো না কথাটা? এখানে আমরা উত্তর নিব হচ্ছে সবগুলো। টাইম কম দিলে ভালো হয়, হ্যাঁ আমি জানি টাইম যে কম দিলে ভালো হয়, কিন্তু তোমাদের আজকে প্রথম দিন এই জন্য 1 মিনিট করে দিচ্ছি। পরবর্তীতে তোমরা সব প্রত্যেকটার জন্য 36 সেকেন্ড করে বা 38 সেকেন্ড করে টাইম পাবা, এর বেশি পাবা না। আমি কি বুঝাতে পারছি? সাদিকা, তুরিন, আহনাফ, তাকিয়া, সালাউদ্দিন, নৌরিন, জাইদা, আব্দুল মুকিত, তোমাদের উত্তরগুলো হচ্ছে শুরুর দিকে। ডান। তো আমরা একেবারেই শেষ প্রান্তে চলে আসছি, মনোযোগ দিয়ে ক্লাস করবা। তোমাদের জন্য একটা উপদেশ আছে এখন। আমি এটা তোমাদের কদিন আগে, গত পরশুদিন মানে লঞ্চিং লাইভ ছিল, সেদিন আমি বলছি, আবার একটু বলে দেই, শোনো একটু। তুমি মাধ্যমিকের তুলনায় উচ্চ মাধ্যমিকের সময় অনেক কম পাবা। এসএসসিতে তুমি 2 বছরের পরে আরো 2 মাস বা 3 মাস টাইম পাও পরীক্ষার জন্য। আর এখানে তুমি প্রথমত সেশন 2টা, কিন্তু 2 বছর টাইম পাবা না। মোটামুটি পড়াশোনার জন্য তুমি 16 থেকে 17 মাস মতো সময় পাবা। বুঝছো? অগাস্টে যদি ক্লাস শুরু হয়, পরের অগাস্টে 1 বছর, তারপরের অগাস্টে 2 বছর, কিন্তু ওই অগাস্টের আগেই পরীক্ষা হয়ে যাবে। বুঝতে পারছো কিনা? তো 2 বছর যাওয়ার আগে পরীক্ষা হয়ে যায়। আর এসএসসিতে 2 বছর যাওয়ার 3 মাস পরে পরীক্ষা হয়। এখানে 2 বছর যাওয়ার আগে পরীক্ষা হয়ে যায়, কিন্তু সেশন 2টা। আবার অনেক ছুটি ছাটা হাবি যাবে মিলায়া, পরীক্ষা টরীক্ষা মিলায়া তোমার অনেক টাইম যাবে, তোমার নিজের জন্য সময় কম পাবা। কিন্তু তুলনামূলক সিলেবাস আগের বছর থেকে পরের বছরের সিলেবাস হায়ার হয়, আগের ক্লাস থেকে পরের ক্লাসের সিলেবাস। উচ্চ মাধ্যমিকের সিলেবাস মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে অনেক বেশি হায়ার। সো নিজেকে পড়াশোনার মধ্যে ঢেলে দাও, টিচাররা যা বলে সেগুলো মন দিয়ে শোনো, বেশি বেশি করে পড়ো। এবং তোমার এই লড়াইয়ের শেষ ভালো মন্দ নির্ধারিত হবে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে। বুঝতে পারছো? আমাদের চূড়ান্ত টার্গেট তোমাকে অ্যাডমিশনে ভালো করানো। তার জন্য যেভাবে কোর্স ডিজাইন করা দরকার আমরা তাই তাই ডিজাইন করছি। তোমার কাজ সেগুলো ভক্তি সহকারে গিলে ফেলা, আউল ফল প্রশ্ন না করা। বোঝা গেল? কারণ তোমাকে একজন টিচার বেশি দিচ্ছে, বেশি দিচ্ছে মানে তোমার ভালোর জন্য দিচ্ছে। বোঝো না আমার কথাটা? কম দিলে এটা কথা ছিল, বেশি দেয়া মানে তোমার ভালো। তো তুমি চেষ্টা করবা এটা নেয়ার, নিতে পারলেই ভালো। আর যদি নিতে না পারো, না নিতে চাও, আখেরে গিয়ে তুমি ক্ষতিগ্রস্ত হবা, তার জন্য তার কেউ দায়ী থাকবে না। ভালো থাকবো সবাই, আল্লাহ হাফেজ।